এগুলি সব কাল্পনিক স্টোরি, এটার সাথে বাস্তবের কোনো মিল নেই। এগুলো সব বিনোদন এবং অ্যাওয়ারনেসের জন্য। ছেড়ে দিন প্লিজ। বেল্টের এক একটা বাড়ি যেন চামড়া ভেদ করে আত্মা পর্যন্ত ছড়িয়ে পড়ছে। ব্যথায় বারংবার ছটফট করছে। সে নিজেকে ছাড়াতে চাইছে, বারবার শরীরটা মোচড়াচ্ছে, কিন্তু বাধা শরীরের চেয়ে বেশি বাধা যেন তার স্বাধীনতা। জাঙ্কুক ঠিক পাশে বসে আছে, চোখে শীতল আগুন, ঠোঁটে রক্ত জমা নীরবতা। তার আচরণে কোনো তাড়াহুড়ো নেই, বরং অস্বাভাবিক এক নিষ্ঠা। আর একটা আঘাত নেমে আসে। তে এবার দাঁতে দাঁত চেপে কাঁপা কণ্ঠে বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দিন। এই বারের মতো। এই মিনতির ধ্বনি জাঙ্কুকের ভেতরকার আগুনে ঘি ঢেলে দেয়। তার চোখে মুহূর্তেই দানা বাঁধে তীব্র বিদ্বেষ। হঠাৎ বেল্ট ফেলে দেয়, তারপর যেন পূর্ব প্রস্তুত পরিকল্পনার মতো পাশ থেকে তুলে নেয় একটি ছোট কৌটা মরিচের। না কোনো দ্বিধা, না এক টুকরো কাঁপন, এক ছটকায় গুঁড়োটা ঢেলে দেয় জ্বলন্ত পিঠে। সেই মুহূর্তেতে চিৎকারে ফেটে পড়ে, আমাকে এবারের মতো মাফ করুন। আমি আর এমন ভুল করব না, কখনোই না। আপনার অনুমতি ছাড়া কিচ্ছু বলবো না। তের কণ্ঠ কেঁপে ওঠে, গলা শুকিয়ে আসে। তবুও মিনতির তীব্রতা যেন কোনো আশ্রয় খুঁজে বেড়ায়, কিন্তু সেই আকুতি পৌঁছায় না জাঙ্কুকের হৃদয়ে। আমি তোকে বারণ করেছিলাম, তবুও তুই কেন শুনলি না? খুব সাহস বেড়ে গেছে তাই না? তারপর তেকে ঘুরিয়ে গাল চেপে ধরে বলে, আমি ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কথা বলা তোর জন্য বারণ। তে বুঝতে পারে জাঙ্কুক কোন দিকে ইঙ্গিত দিচ্ছে। আমি আপনার মতো অসুস্থ মস্তিষ্কের মানুষ আর দুটো দেখিনি। ও আপনার আপন ভাই, আমি ওর সাথে দেখা করতেই পারি। আপনি এভাবে বাজে কথা বলতে পারেন না। আপনার মতো অসুস্থ মস্তিষ্কের মানুষ আমার হাজবেন্ড, ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। আপনি তো আপনার ক্ষমতা দ্বারা আমাকে এভাবে আটকে রেখেছেন, কিন্তু বিশ্বাস করুন আমি যেদিন কোন একটা সুযোগ পাবো তখনই আপনাকে ডিভোর্স দিয়ে এই নরক থেকে চলে যাব। হঠাৎ জাঙ্কুক তের দু হাত এক হাতে নিয়ে গালে একটা চড় দিয়ে বলে ওঠে, তুই কখনো আমার থেকে মুক্তি পাবি না তে পাখি। এই ওয়েট, তোকে কি আমি সুখ কম দিচ্ছি নাকি? প্রতিদিন তো সুখ দিচ্ছি, তাও কম হচ্ছে? আচ্ছা চল, এক্ষুনি তোকে সুখ দিচ্ছি বলি তেকে বেডে ছুঁড়ে মারে। তে রাগে দুঃখে পাশের ফুলদানি ছুঁড়ে মারে ফ্লোরে। তারপর বসে চিৎকার করে, আপনি একটা সাইকো, আপনি শিখ। এভাবে কেউ কারো স্ত্রীর সাথে ব্যবহার করে? যদি ভদ্রতা না জানেন তাহলে বিয়ে করেছেন কেন? তুই আমাকে ভদ্রতা নিয়ে কথা বলছিস? তোর নিজের কি আছে? তুই তো একটা কথাটা বলতে যেয়েও থেমে যায়। তারপর হঠাৎ বাঁকা এসে বলে, আচ্ছা তাহলে তোকে আজকে অভদ্রতার সীমারেখা দেখাবো। হঠাৎ জাঙ্কুকের এরকম পরিবর্তন বুঝে ওঠার আগে জাঙ্কুক ঝাঁপিয়ে পড়ে। তের হাজার আর্তনাদ, হাজার চিৎকার, ছটফট করে লাভ হলো না। প্রায় 3 ঘন্টা পর জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে দেখে তে আধো তাকিয়ে আছে। জাঙ্কুক তের কানে কানে ফিসফিস করে বলে, তে পাখি, আজকের পর আর কখনো আমার সাথে গলা উঁচু করে কথা বলার সাহস করবে না, নয়তো এর থেকেও ভয়ানক কিছু তোমাকে ভোগ করতে হবে। বলে জাঙ্কুক ওয়াশরুমে চলে গেল। আর তে ফুপিয়ে কেঁদে উঠল। মনে পড়ে গেল সেই অভিশপ্ত দিনের কথা, যেদিন জাঙ্কুকের সাথে প্রথম দেখা হয়েছিল। এবার না হয় আমরা জেনে নিই কিভাবে জাঙ্কুকের সাথে তের বিয়েটা হলো। অতীত, ছোট্ট একটা সংসার, একটা 2 রুমের ভাঙাচোরা বাসা। একটা ঘরে তে আর ওর মা, অন্য ঘরে হচ্ছে ওর ভাই। বাবা বহু আগেই চলে গেছেন যখন তে খুব ছোট। তের ভাই সংসারের হাল ধরেছে কিশোরের বয়সী, অফিসে ভালো কাজ করে, সৎ পরিশ্রমী, আর সবাই বলে খুব মেধাবী। বছর খানিকের মধ্যেই পদোন্নতি পেয়ে বসে প্রজেক্ট ম্যানেজারের জায়গায়। জিনের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ওঠে অফিসের কিছু সহকর্মী, আর তাদের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে। একদিন সন্ধ্যায় হঠাৎ বেজে ওঠে কলিং বেলের কর্কশ শব্দ। তে দরজা খুলতেই তার ভাইকে দেখতে পেল, কাঁপা পায়ে দাঁড়িয়ে আছে, গলা শুকনো, চোখে তীব্র আতঙ্ক। আমার সর্বনাশ হয়ে গেছে তে, সব শেষ। 1 কোটি টাকার গড় মেলে আমার ঘাড়ে চাপানো হয়েছে। কোম্পানির অ্যাকাউন্টে গন্ডগোল, 3 দিনের মধ্যে টাকা না দিলে জেলে পাঠাবে আমাকে জিওন জাঙ্কুক কোম্পানির মালিক, বয়স 30-এর কোঠায়, ঠান্ডা মাথার মানুষ, সব সময় বরফ গলার সুর, মুখে স্থিরতা, চোখে কঠিন, ব্যবসায়ের হিসাবই আগুন। ও যা বলে সেটাই নিয়ম। সেই রাতে ঘুমাতে পারেনি। তে মনে মনে বিড়বিড় করে, আমি জানি ভাইয়া তুমি কিচ্ছু করনি, আমি জানি তুমি নির্দোষ।
তারপর তে সিদ্ধান্ত নেয় সে নিজে দেখা করবে জিয়ং জাঙ্কুকের সাথে, সব খুলে বলবে, বোঝাবে সত্যিটা, এবং সেটাই হয় ওর জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। পরদিন মা এবং ভাইকে না জানিয়ে চলে যায় জাঙ্কুকের সাথে দেখা করতে। আর তখনই জাঙ্কুক শর্ত লাগিয়ে দেয়, আচ্ছা তোমার ভাইয়ের এই চুরির টাকা মাফ করে দেব একটা শর্তে। চুরির শব্দটা যদিও তের আত্মসম্মানে লাগে, তবুও নিজের মনোভাব দমিয়ে রেখে বলে ওঠে, আচ্ছা বলুন কি শর্ত। হঠাৎ করেই জাঙ্কুক এগিয়ে আসতে থাকে তের দিকে, আর তে পেছাতে পেছাতে দেয়ালের সাথে পিঠ ঠেকে যায়। জাঙ্কুক এসে দাঁড়ায় তের সামনে, কিছুটা ঝুঁকে তের কানে ফিসফিস করে বলে, তোমার ভাইকে মাফ করে দেব, 1 টাকাও নিব না, কিচ্ছু করব না, শুধু তুমি আমাকে বিয়ে করো। জাঙ্কুকের এরূপ শর্ত শুনে তের পা থেকে যেন মাটি সরে গেল। নিজের ভাইকে সেভ করার জন্য কোনো উপায় না পেয়ে জাঙ্কুকের প্রস্তাবে রাজি হয়ে যাইতে। এবার আমরা বর্তমানে ফিরে আসি। ওয়াশরুমে দরজা খোলার শব্দে তের ধ্যান ফিরে। জাঙ্কুক তেকে ওইভাবে শুয়ে থাকতে দেখে দৃঢ় কণ্ঠে বলে, শোনো তে পাখি, আমি মানুষটা ভালো না, এতদিনে বুঝে গেছো। আর আমার অনুমতি ছাড়া যদি কখনো বাইরে গেছো তাহলে মনে রেখো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর হ্যাঁ, তোমার ফ্যামিলির সাথে টোটালি দেখা করা বন্ধ। যদি কোনোদিন মনে হয় ওদের সাথে তোমার দেখা করা প্রয়োজন, আমি নিজে থেকে ওদেরকে এই বাড়িতে আসতে বলবো, তবুও তুমি বাইরে পা রাখতে পারবে না। বলে হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। তে জাঙ্কুকের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমাকে যখন আপনার সহ্য হয় না, তাহলে এভাবে কেন আমাকে বিয়ে করে আটকে রেখেছেন? আমি কি করেছি? আমার অপরাধ কি? কেন বলছেন না? আমি আমার ফ্যামিলিতে পর্যন্ত দেখা করতে পারি না, আমাকে দুনিয়াতেই জাহান্নাম দেখাচ্ছেন। যেদিন আমি আসল কারণটা জানতে পারবো আমার সাথে কেন আপনি এমন করছেন, আর তাতে যদি আমার কোনো ভুল না থাকে, তাহলে ওই দিন আপনারা আমার শেষ দেখা হবে জীবন। জাঙ্কুক বলিতে ফুপিয়ে কান্না করতে করতে কখন যেন ঘুমের দেশে পাড়ি দেয়, নিজেও জানে না। এইদিকে সারা কেবিন যেন এক খণ্ড ধ্বংসস্তূপ। টেবিলের উপরের ফাইলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কিছু মেঝেতে, কিছু চেয়ারের কোণে ঠাঁই নিয়েছে, যেন হঠাৎ ঝড় এসে তছনছ করে দিয়ে গেছে সব। কাচের কয়েকটা ফুলদানি ছিল সাজানো, অত্যন্ত যত্নেও তা রক্ষা পায়নি, একে একে সব ভেঙে গেছে। কাচের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে আছে বিষাদের মতো। জাঙ্কুক যেন নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারছে না, তার চোখেও লাল রং, ক্লান্ত নিঃশ্বাস আর নুয়ে পড়া কাঁধ সবই বলে দিচ্ছিল সে ভিতরে ভেঙে পড়েছে। তার রাগ, অভিমান, যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটেছে চারপাশের এই অরাজকতায়। এই সময়ের গোছানো কেবিন এখন যেন তার ভিতরের অশান্তির প্রতিচ্ছবি। কেবিনের দরজাটা খুলতে এক তীব্র ঘূর্ণির মতো দৃশ্য সবিনকে স্তব্ধ করে দিল। সে হিম হয়ে গেল কয়েক সেকেন্ড। চোখের সামনে যেন এক যুদ্ধ বিধ্বস্ত এলাকা, টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইলগুলো, মেঝে জুড়ে ভাঙা কাচের টুকরো, আর সেই মাঝখানে দাঁড়িয়ে রক্তাক্ত জাঙ্কুক। কেবিনটা সাউন্ড প্রুফ, তার বাইরে কেউ কিছু টের পায়নি। সবিন বুঝতে পারেনি ভিতরে এমন ঝড় বয়ে গেছে। প্রতিদিন একবার হলো জাঙ্কুক এসে তার খবর নিত, আর আজ সারাদিনও সে আসেনি। অস্বাভাবিক লাগা শেষ পর্যন্ত নিজেই চলে এলো। দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, জাঙ্কুক। জাঙ্কুক তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন স্বপ্নের ভিতরে আটকে আছে। তারপর ধীরে ধীরে নড়ল। সবিন দৌড়ে গিয়ে তাকে চেয়ারে বসালো। জাঙ্কুকের হাত থেকে টপাটপ করে রক্ত পড়ছে, মেঝেতে শার্টের হাতা রক্তে ভিজে গেছে। কি অবস্থা করেছিস নিজের? আর কেবিনটার এমন হাল, তুই ঠিক আছিস তো? জাঙ্কুক কোনো উত্তর দিল না। আচ্ছা, তে ভাবির সাথে আবার কিছু হয়েছে নাকি? জাঙ্কুক চুপচাপ বসেছিল, মুখটা রক্ত শূন্য, চোখ জোড়া যেন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সবিন ওর পাশে বসে হাতটা ব্যান্ডেজ করছিল ধীরে ধীরে যত্নে। হঠাৎ জাঙ্কুক ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সবিনের দিকে তাকায়। ওই মেয়ে আমাকে না বলে আবারও ওই বাড়িতে গেছে। জাঙ্কুকের কণ্ঠ তীব্র হয়ে উঠল। কত বড় সাহস, ভাবতে পারিস? তাই বলে এরকম করবি? রক্ত ছড়িয়ে কেবিন ধ্বংস করে ফেলবি? ভাবলে তো ইচ্ছে হয় ওর মা আর ভাইয়ের সঙ্গে একটু দেখা করতে, সেটাও কি ভুল? ভুল ভুল বলছিস তুই? জাঙ্কুকের চোখে যেন অগ্নিশিখা। না সবিন, ও পারে না, ওর সেই অধিকার নেই, কারণ ও যা করেছে তার জন্য আমি ওকে বাঁচিয়ে রেখেছি, এটাই অনেক। ক্ষমা? না, আমি ওকে কোনোদিন ক্ষমা করিনি। আমি যদি বিয়ের আগে জানতাম ওর ভিতরের মুখোশের নিচের আসল চেহারাটা, তাহলে কখনোই বিয়ে করতাম না। এক মুহূর্ত নিস্তব্ধতা। সবিন ব্যান্ডেজ শেষ করে ধীরে সোজা হয়ে বসলো, চোখ দুটো স্থির। তুই আবার ভাবির গায়ে হাত তুলিস নি তো এই কারণে?
প্রশ্নটা যেন শ্বাসরোধ করে দেয় ঘরটাকে। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা থমকে দাঁড়ায়। জাঙ্কুক চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ঠান্ডা দৃঢ় কণ্ঠে বলল, তোর কি মনে হয় আমি ওকে ছেড়ে দেব? ওর কণ্ঠে এমন এক জ্বালা যেন দীর্ঘদিন ধরে জমে থাকা রাগ ঘৃণা লাভা ফেটে বেড়াচ্ছে। বেলা 11টার সূর্য তাপে আঙিনার ফুলগুলো যেখানে মাথা ঝুঁকিয়ে পড়ে, সেই সময়ও তে নিজের ঘর থেকে বেরোয়নি। এই অস্বাভাবিক নীরবতায় খানিকটা অস্থির হয়ে উঠেছিল জাঙ্কুকের মা আর জাঙ্কুকের বোন। রোজি দ্রুত পা ফেলে কক্ষে পৌঁছায়। ঢুকতে হৃৎপিণ্ড যেন এই ধাক্কায় নামতে থাকে। মেঝেতে ব্লাড, যা হয়তো কয়েক ঘন্টা আগে ফোঁটা ফোঁটা পরে শুকিয়ে গেছে, আর বিছানায় নিঃশব্দে পড়ে আছে তে। শরীরে যেন অগ্নি স্ফুলিঙ্গ পরিণত হয়েছে, জ্বরের তাপে পড়ে যাচ্ছে। নিঃশব্দ সেই মেয়ে একটু ভালোভাবে তাকালেই রোজির চোখ আটকে যায় তের গলায় দাগের আভাসে। ঠোঁটের কোণে রক্ত, পেটের কাছে সরে যাওয়া শাড়ির নিচে ছোপ ছোপ কালচে আঘাতের দাগ। চোখের পাতা ভারী হয়ে আসে রোজির, ভিতরের একদম গভীর থেকে রক্তক্ষরণ হতে থাকে। রোজি আর কিছু ভাবতে চায় না, তবে একটাই প্রশ্ন তার বুক চিরে বেরিয়ে আসে, কেন ভাই, কেন তুমি এমনটা করছো ভাবির সাথে? কাঁদো কাঁদো গলায় ডাকলো, ভাবি ঔষধ খেলে হয়তো একটু ভালো লাগবে, প্লিজ উঠে বসো। কয়েকবার ডাকার পর দিয়ে চোখ খুললো, আধো আধো ক্লান্ত চোখ। রোজির মুখটা দেখে যেন খানিকটা শান্তি হলো। অনেক কষ্টে উঠে বসতেই মুখ বিকৃত করে কেঁপে উঠলো, সারা শরীর ব্যথা করছে। কষ্টে ফিসফিস করলো তে, পিঠটা জ্বলছে খুব। রোজি মলিন মুখে বলল, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার আনছি। কোনো জবাবের সুযোগ না দিয়ে সে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। তে দরজার দিকে তাকিয়ে একবার নিঃশ্বাস ফেলল, তাচ্ছিল্য ভরে নিজেকে বলল, কি দরকার এমন বাঁচার, মরে গেলেই বোধহয় ভালো হতো। তারপর শরীরের সমস্ত ব্যথা উপেক্ষা করে ওয়াশরুমে চলে গেল তে। পানির প্রতিটি ফোঁটা যেন ক্ষতগুলোতে নুন ছড়াচ্ছে, তবুও গোসলটা দরকারি ছিল। তে বেরিয়ে এসে দেখে রুম সার্ভিস দিয়ে পরিপাটি করে সাজানো টেবিলে রোজি খাবার সাজিয়ে বসে আছে। এসো বসো, আজ তোমাকে আমি খাইয়ে দিব। তে কিছু না বলে পেছনে ঘুরে ওয়াশরুমে দরজা লাগাতে গেল। তখনই রোজির চোখে পড়ল তের পিঠে অসংখ্য লাল দাগ, চামড়া ছিঁড়ে যেন ছাপ রেখে গেছে কোনো কিছু। রোজি চমকে উঠল, এই দাগগুলোতে জাঙ্কুক করেছে তাই না? তে কিছু বলল না, ওর নীরবতা যেন বেদনাক্রান্ত এক কবিতার শব্দহীন স্বীকারোক্তি। রোজি ধীরে ধীরে তের হাত ধরে তাকে বিছানায় বসালো। ড্রয়ার খুলে ফার্স্ট এড বক্স এনে ঔষধ লাগাতে লাগলো দাগগুলোর ওপর। প্রতিটি স্পর্শে যেন তের চোখে পানি আসে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। ওদের মাঝখানে তখন এক ধরনের নীরব বোঝাপড়া, কোনো প্রশ্ন নেই, উত্তর নেই, কেবল নিঃশ্বাসের শব্দ আর আঘাতের স্লান গল্প। রাত 11টা, বাইরে একটা অদ্ভুত নিস্তব্ধতা। ঘরের ভিতরেও থমথমে এক পরিবেশ। জেহাব চোখে আগুন নিয়ে বসে আছেন ড্রয়িং রুমে, চিবুক শক্ত করে ধরা, চোখ দুটো লাল হয়ে আসে রাগে। এইভাবে আর চলতে পারে না। বিয়ে করেছে নিজের ইচ্ছেতে, তাহলে এসবের মানে কি? এক প্রকার নিজেকেই বলছিলেন তিনি জানেন এই প্রশ্নের উত্তর তার ছেলে কখনো দেবে না, তবে এবার চুপ করে থাকবে না তিনি। অনেক হয়েছে। যদিও তে অনেকবার বারণ করেছে জাঙ্কুককে যেন কিছু না বলে, তবু তিনি আজকে আর তের কথা শুনবে না। জাঙ্কুক বাড়িতে প্রবেশ করতেই জেহাব জাঙ্কুকের গালে চড় বসিয়ে দিলেন, তুই নিজের ইচ্ছেতে বিয়ে করেছিস, আমরা তোকে কেউ কিচ্ছু বলিনি। এখন তাহলে বিয়ের সাথে তুই এভাবে আচরণ করছিস কেন? এটা বিয়ে নাকি জাহান্নাম? হঠাৎই জাঙ্কুক গর্জে উঠল, ওই মেয়েটা আবার তোমাদের কাছে নালিশ করেছে তাই তো? এখন তোমরা আমার বিচার করছো তাই না মা? আমাদের চোখ আছে, কান আছে, আমরা দেখি শুনি বুঝি, আমাদের কিছু বলতে হয় না। প্রতিদিন মেয়েটার চোখে নিচে কালো দাগ, পিঠে নীল দাগ, কণ্ঠে আতঙ্ক, এসব কি? জাঙ্কুক এবার আর নিজেকে থামাতে পারল না। সামনে থাকা কাচের ছোট টেবিলটায় আচমকা একটা সজোর লাথি মারল সে। ভেঙে গেল টেবিলটার এক প্রান্ত। ও আমার স্ত্রী, ও যদি ভুল করে আমি শাস্তি দেব, তোমাকে কৈফিয়ত দিতে হবে এমন কোনো কথা নেই। চোখ জল ছিল তার, কণ্ঠে বিদ্রুপ। পা ঠুক করে হন হন করে চলে গেল নিজের রুমের দিকে। জেহাব স্থির, নড়লেন না, শুধু চুপচাপ তাকিয়ে রইল ছেলের যাওয়ার দিকে। মুখে কোনো শব্দ নেই, কিন্তু চোখে অপমান, যন্ত্রণা আর এক অসহায় মায়ের ক্লান্তি জমে উঠছে। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে তিনি ধীরে সোফায় বসে পড়লেন। নিজের মনকে বললেন, মায়ের ভূমিকা কি? সন্তানকে আগলে রাখা, নাকি ঠিক ভুলের পথ দেখানো দায়িত্বের অংশ? পুরো বাড়িটা যেন হঠাৎ করেই নীরব হয়ে গেছে, অথচ
অথচ তের মনের মধ্যে এক অদ্ভুত কোলাহল। সে এখনো সোফার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে, চোখে মুখে আতঙ্ক, বুকের মধ্যে এক ধরনের অস্থিরতা। তের ঠোঁট কাঁপে। জাঙ্কুক কি খুব বেশি বকবে নাকি গায়ে হাত তুলবে? না, সে তো কিছুই বলেনি। মা নিজেই বলেছেন জাঙ্কুককে, তে তো কিছুই বলেনি। কিন্তু জাঙ্কুক তা কি বোঝে? ওর চোখে দোষ একটাই, তে সব সময় সবকিছুতেই। কেন? আমি কি সত্যি এতটা খারাপ? ভাবতে ভাবতে তে নিজেই নিজের কাজ জড়িয়ে ধরে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে রোজি নামলো, হাতে এক গ্লাস পানি। তেকে দেখে থমকে গেল সে। আরে তে, তুমি এখনো রুমে যাওনি? তে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, গলা একটু শুকনো। আসলে কাজ ছিল তো, তাই আর কি। রোজি ভুরু কুঁচকে তাকায়। কাজ করার জন্য কাজের লোক আছে, তোমার কাজ এসব না। শরীর এমনিতেই ভালো না তোমার, যাও রেস্ট নাও। রোজির কণ্ঠে ছিল বকুনি নয়, দুশ্চিন্তার ছোঁয়া। তে মাথা নেড়ে সিঁড়ির দিকে এগোয়। ভয় হচ্ছে, ভীষণ ভয়। না জানি জাঙ্কুক এবার কি করে বসে, কিন্তু তে জানে উপায় নেই, পালানোর রাস্তা নেই। রুমের দরজায় পা রাখতেই যেন ঝড়ের মুখে পড়ে গেল তে। কোনো কিছু বোঝার আগেই জাঙ্কুক তাকে এক ছটকার দেয়ালের সাথে চেপে ধরলো। আসম্বিক ঘটনায় তে ভয় পেয়ে গেল। খেয়াল করলো জাঙ্কুক এখনো অফিসের পোশাকেই আছে। মুখটার আগে এতটাই লাল যে মনে হচ্ছে শরীরের সব রক্ত যেন সেখানে গিয়ে জড়ো হয়েছে। জাঙ্কুক ফিসফিস করে বলল, তোর সাহস কি করে হয় আমার মাকে তোর শরীরের দাগ দেখানোর? সিম্পাতি নিতে চাস? নাটক করিস। ঠিক পরের মুহূর্তে তের গালে জাঙ্কুকের 5 আঙ্গুলের ছাপ পড়লো। তে ব্যথায় চোখ বন্ধ করে ফেললো। জাঙ্কুক থামেনি, তার চোখে রক্তচাপ যেন আরো বেড়েছে। সে হঠাৎ তের গলা চেপে ধরলো, এমন জোরে যে তের নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো, চোখ উল্টে যেতে লাগলো। তুই নিজে দোষ করবি, আর আমি শাস্তি দিলেই দোষ। মাকে কেন দেখালি? খুব শখ আমার নামে বিচার দেওয়ার, তাই না? আজকে আমি তোর সব শখ মিটিয়ে দেবো। তে প্রাণপণে হাত দিয়ে জাঙ্কুকের হাত সরাতে চাইলো, আঁকড়ে ধরলো তার কবজি। পা ছটফট করলো, কিন্তু লাভ হলো না। ঠিক যখন তে শরীর নিস্তেজ হয়ে পড়ার উপক্রম, ঠিক তখনই জাঙ্কুক তেকে ছেড়ে দিল। তে মাটিতে পড়ে গেল, চোখ থেকে পানি গড়িয়ে গাল বেয়ে নিচে পড়ছে, কিন্তু কোনো শব্দ করছে না। এই যেন বোবা কান্না। জাঙ্কুক দাঁড়িয়ে আছে পাশে, কিন্তু তার চোখে যেন এখনো আগুন জ্বলছে। তে ধীরে ধীরে দেয়ালে ভর দিয়ে দাঁড়ালো, চোখে পানি, ঠোঁটে রক্ত, আর বুকের ভেতর হাহাকার। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আপনি শুধু শুধু কেন আমার সাথে এমন করেন? আমি কি জোর করে বিয়ে করতে বলেছি আপনাকে? আপনি তো শর্ত দিয়ে আমাকে বিয়ে করেছেন। আমি সব কিছু মেনে নিয়েছি আমার ভাইয়ের জন্য। জাঙ্কুক মুখ ফিরিয়ে রাখলো, তের কণ্ঠ থেমে থাকলো না। আপনিও তো একজনের ভাই। ধরুন আপনার বোন যদি আপনার সঙ্গে দেখা করতে চায়, আর তার স্বামী যদি দেখা করতে না দেয়, তাহলে কেমন লাগবে আপনার? তের চোখে তখন ভয় নয়, বরং অভিমান। হ্যাঁ, হয়তো আমরা আপনাদের মতো টাকার পাহাড়ে চড়িনি, কিন্তু বিশ্বাস করুন, আমার মা, বাবা, ভাইয়ের কাছে আমি প্রিন্সেস ছিলাম, এখনো আছি। কিন্তু আফসোস, সেই প্রিন্সেস এখন নরকে বন্দি। জানি না এই নরক থেকে কবে মুক্তি পাবো। তার গলা কেঁপে ওঠে, চোখ ঝাপসা হয়ে আসে। জাঙ্কুক তখনও নীরব, না সহানুভূতিতে নয়, বরং বিরক্তিতে। তার ঠোঁটে হঠাৎ হাসি ফুটে, করুণার বদলে কটাক্ষ মিশ্রিত। ঠান্ডা কণ্ঠে বলে, তুই কখনোই আমার কাছ থেকে মুক্তি পাবি না তে পাখি। এই নরকে তুই তিলে তিলে মরবি, আর সেই মৃত্যু আমি নিজে উপভোগ করব। তের দৃষ্টিতে তখন জাঙ্কুকের মুখটা একটা মুখোশ মনে হচ্ছিল। মানব সত্তার ছায়া নেই, তাতে কেবল ঘৃণা আর প্রতিশোধের নেশা। জাঙ্কুক কথা শেষ করে দরজার পাশে রাখা তোয়ালে মাথায় তুলে নেয়, তারপর সোজা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের দরজা বন্ধ হওয়া যাওয়ার শব্দটা যেন তের কানে শেষ ঘন্টার মতো বাজলো। পুরো ঘরটা হঠাৎ করে আরো ভারী হতে শুরু করলো, যেন বাতাসও থমকে গেছে। তে এক মুহূর্ত তাকিয়ে থাকলো সেই বন্ধ দরজার দিকে, তারপর হঠাৎ করে ধপ করে ফ্লোরে বসে পড়ে। চোখের পানি গড়িয়ে আসছিল নীরবে, দৃষ্টিতে জমেছিল কষ্টের রক্তরেখা। তে ঠোঁট কাঁপছিল, এক সময় কণ্ঠ ফুটে উঠল, এরকম কেন করেন আমার সঙ্গে? আমি কি করেছি বলুন না প্লিজ। বললেও তো আমি বুঝতে পারি। আমাকে তো আপনি কখনোই ভালোবাসেননি, তাহলে কেন বিয়ে করলেন? কেন আমার মতো একটা সাধারণ মেয়েকে এই জাহান্নামের মধ্যে টেনে আনলেন? ফ্লোরের উপর বসে তে এক দৃষ্টিতে তাকিয়েছিল সামনে খালি দেয়ালের দিকে, কিন্তু তার প্রশ্নগুলো ছুড়ে যাচ্ছিল আরেকটা দেয়ালের দিকে, জাঙ্কুকের নীরবতার। আপনি কোনো প্রশ্নেরই উত্তর দেন না, কিন্তু আমিও তো মানুষ, আমারও তো স্বাধীনতা আছে, একটা স্বাভাবিক জীবনের অধিকার আছে আমার। তার গলা একটু চড়ে গেল, কিন্তু ভেতরের কান্না আর কষ্ট
মিলিয়ে তা আরো ভেঙে পড়লো। আমি চেয়েছিলাম একটা সংসার যেখানে থাকবে সুখ দুঃখ তর্ক ভালোবাসা সবকিছু মিলেমিশে, একটা সংসার যেখানে মাঝে মাঝে আপনার মুখ দেখে শান্তি পাবো, যেখানে আমাদের সন্তান হবে, আমি তাদের মা হব, আপনি বাবা। তার কণ্ঠ ধীরে ধীরে কাঁপছে। ভালোবাসা যদি অনেক বেশি নাও থাকে, যতটুকু থাকবে সেটা সত্যি হোক, বিশ্বাসটা তো থাকুক। এই জীবন আমি চাই না, এই ভয় অপমান ঘৃণা এইসব কিছুই আমি চাই না, কখনোই না। ঘরটা নীরব হয়ে গেল। দেয়ালগুলো শুনছিল তের কথা, কিন্তু যার শোনা দরকার ছিল সেই জাঙ্কুক তখন ওয়াশরুমের ভিতরে। সকালটা ছিল অন্যরকম শান্তি। আকাশে রোদের কোনো চিহ্ন নেই, হালকা বাতাস জানালার পর্দা দোলাছে। ডাইনিং টেবিলে যে হব রোজি আর জাঙ্কুক একসাথে নাস্তা করছে। পাশে দাঁড়িয়ে তেল সবাইকে সার্ভ করছে। খানিকটা পর জেহাব বলে উঠলো, আজকে আমার ফ্রেন্ডের মেয়ের বিয়ে, আমাকে কিন্তু ডেকেছে, সবাইকেই যেতে বলেছে। তোর সময় হবে তো জাঙ্কুক? আজ মিটিং আছে, তুমি চলে যেও, আমি পড়ে যাব। জেহাব একটু হতাশ গলায় বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রোজি আর তে চলে যাব। জাঙ্কুক খানিক চুপ থেকে একবার তের দিকে তাকালো। মা, তেকে যেতে হবে না। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তেকে রেখে যাব? জাঙ্কুক এবার বিরক্তি নিয়ে বলে উঠলো, আচ্ছা নিয়ে যেও। বলে জাঙ্কুক চেয়ার ছেড়ে উঠলো। চুপচাপ নিজের অফিস ব্যাগটা তুলে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খোলার শব্দ, তারপর ধীরে ধীরে তার পায়ের আওয়াজ মিলিয়ে গেল দূরে। জিহাব কিছুক্ষণ তের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। ভয়ের কুয়াশা বুকের গভীরে জমে আছে তের। ভয় লাগছে, যদিও না করেছিল বিয়ে বাড়ি যাবে না, কিন্তু জিহাব নিয়ে যাবে, তাই হার মেনে রেডি হচ্ছে। রেডি হতে হতে বারবার মোবাইল স্ক্রিনের দিকে তাকাচ্ছে। সেখানে জাঙ্কুকের মেসেজ, শাড়ি পরো না, মাথায় হিজাব বাঁধবে। তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। শাড়ির প্রতি তার ভীষণ আগ্রহ। আগে যেন কোনো অনুষ্ঠান হলে সবার আগে ওই শাড়ি পরতো, কিন্তু আজকাল আর পরা হয় না। সেই দিনগুলো কোথায় গেল? আজ নিজেকে বড্ড অসহায় লাগে। তারপর শাড়ি রেখে দিতে নিলেই রোজি আসে রুমে। তে, আমি জানি জাঙ্কুক তোমাকে না করবে, কিন্তু তুমি পরবে, আমি বলছি। আর জাঙ্কুক কি আর জানতে পারবে? আমরা তো যেই তাড়াতাড়ি চলে আসবো। ও তো আজ আসবেই না বিয়ে বাড়ি, চিন্তা করো না। রোজি যখন এমন নিশ্চিন্ত ভঙ্গিতে বলল, তে তখনও দ্বিধা কাটাতে পারেনি, কিন্তু শেষমেশ হার মানল সেও। রোজি প্রায় জোর করে তাকে শাড়ির আঁচলে জড়ালো। তে সয়ে যেন সেই মুহূর্তে বিদ্রোহ করতে চাইছিল, অথচ মন এক আশ্চর্য দোলাচলে কাঁপছিল। হিজাবটা বাঁধা হলো সযত্নে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে এক পলক তাকিয়ে থাকলো তে। অচেনা লাগছে নিজেকে এই রঙের সাজে, এই চাপা অস্বস্তির মধ্যে। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো জেহাবের ডাক, চলো তোমরা, দেরি হয়ে যাবে। দুজন দ্রুত বেরিয়ে পড়লো। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে তে অনুভব করলো অনেকদিন পর আজ একটু শান্তিতে বেরিয়েছে। এই পথ, এই চলমান বাতাস, গাছের ডালপালা আর ছায়া সবকিছু যেন আজ নতুন ভাবে ছুঁয়ে যাচ্ছে তাকে। প্রায় আধা ঘন্টা পেরিয়ে গিয়েছে। গন্তব্যে পৌঁছানোর পরেই তের বুকের ধুকপুকানি বাড়তে লাগলো। অজানা একটা অস্বস্তি জমে উঠেছে, যদিও বেহিকভাবে সেটা সে বোঝাতে দিল না। রোজি পরিচিতদের মাঝে গলিয়ে গেল নিমেষেই। সে দাঁড়িয়ে রইল নিঃশব্দে এক কোণে। আশ্চর্য হলো সত্যি, এই একাকিত্বে তে যেন খানিকটা স্বস্তি খুঁজে পেল। অনেকদিন পর আর সে খোলা আকাশের নিচে। আজকাল নিজেকে সে যেন এক কারাবন্দী মনে করে, আর আজ হঠাৎ করে সে পেয়েছে মুক্তির কিছুটা স্বাদ। ঠিক তখনই একটা ছায়া মূর্তি তার সামনে এসে দাঁড়ালো। তে প্রথমে ভেবেছিল হয়তো কেউ দিক ভুল করে দাঁড়িয়েছে, কিন্তু চোখ তুলে তাকাতেই বুক ধক করে উঠল। ছেলেটা সরাসরি তার চোখে তাকিয়ে অচেনা একরকম শয়তানি হাসি নিয়ে বলল, এই যে ম্যাডাম, একটু কথা বলি না। তে এক পা পিছিয়ে গেল, ভয় পেয়ে বলল, দেখুন আমি কথা বলতে চাই না, আপনি সরে দাঁড়ান। তে চলেই যাবে। হঠাৎ ছেলেটা আচমকা তের কবজি চেপে ধরলো। আরে, এত রেগে যাচ্ছেন কেন ম্যাডাম? একটু কথা বলি, পালাচ্ছেন কেন এভাবে? হাত ছেড়ে দিন, আপনি এমন করছেন কেন? এটা কোনো ভদ্রলোকের কাজ না। সে হাত মুচড়ে ছাড়ানোর চেষ্টা করলো। চারপাশে কয়েকজন তাকালো, এগিয়ে এলো না। ছেলেটা হেসে বলল, আপনার ভয় পাওয়ার কিছু নেই, একটু চুপচাপ বসি। ঠিক তখনই পেছন থেকে এক গম্ভীর হিমশীতল কণ্ঠ ভেসে এলো, দরকার নেই। জিয়ং জাঙ্কুক তার বউকে অন্য ছেলের সাথে বসতে দেয় না। তের পা যেন হঠাৎ ঠায় দাঁড়িয়ে গেল। আস্তে করে সে পেছনে তাকালো। ছেলেটা তের হাত ছেড়ে দিল, চোখ বড় বড় করে তাকিয়ে বলল, উনি বিবাহিত। জাঙ্কুক এক ধাপ এগিয়ে গিয়ে থেমে গেল। তোর কি মনে হয়েছিল তুই পারবি এই কাজ করে ফুটিয়ে নিতে? আমার স্ত্রীকে টানবি রাস্তায় দাঁড়িয়ে? সাহস কোথা থেকে পেলি?
আমি জানতাম না ভাই, প্লিজ ভাই, সরি। কথা শেষ না করে ছেলেটা দৌড়ে সরে গেল ভিড়ের আড়ালে। তবে তে যেন এখনো দাঁড়িয়ে আছে। তে চোখ নামিয়ে ফেলে। তার শরীর ঠান্ডা হয়ে এসেছে, ঠোঁট শুকিয়ে গেছে। সে জানে আজ জাঙ্কুক চুপ করে যাবে না। আজ কথা হবে, আজ প্রশ্ন উঠবে, আর সেই উত্তর দিতে তের ভিতরে শক্তি নেই। জাঙ্কুক কোনো শব্দ না করে তের হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিজের গাড়ির কাছে নিয়ে এসে তেকে গাড়ির মধ্যে ধাক্কা দিয়ে দরজা জোরে লাগিয়ে দিল। জাঙ্কুক দ্রুত গাড়িতে উঠে এমন ভাবে গাড়ি চালায় যেন গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়বে। তে সিটের কোণা নিজেকে গুটিয়ে ফেললো, মনে মনে দোয়া করতে লাগলো, আল্লাহ আপনি রক্ষা করুন। প্রায় 1 ঘন্টা পর গাড়ি হঠাৎ তীব্রভাবে ব্রেক কষে থেমে গেল। চারদিক ঘুটঘুটে অন্ধকার, শহরের আলো অনেক পিছনে, এখানে শুধু গাছ। বিকাল হলো, জায়গাটা কেমন অন্ধকার, আর দূরে কোথাও পাখি ডাক। গাড়ির ইঞ্জিন বন্ধ। জাঙ্কুক গাড়ি থেকে নেমে এক টানি তেকে নামিয়ে ফেললো। টানটা এতটাই জোরালো ছিল যে তে ডান হাতটা বেশ কষ্ট পেয়েছিল। ব্যথায় মুখটা কুঁচকে গেল, মুখ ফুটে কিছু বলল না সে। জাঙ্কুকের মুখে আগুন জ্বলছে, তার চোখে প্রচন্ড রাগ আর দেহে এক অদ্ভুত অস্থিরতা। জাঙ্কুক শক্ত হাতে তের কবজি ধরে হাঁটতে শুরু করলো। প্রায় আধা ঘন্টা কেটে গেছে। সামনে একটা ভাঙাচোরা টিনের ঘর। টিনের দরজা খোলার শব্দে একটা কর্কশ ধ্বনি ভেসে এলো। তে অনেক সাহস সঞ্চার করে মুখ খুলল, আপনি কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? জাঙ্কুক হঠাৎ করে থেমে গেল। তারপর আচমকায় সে তের হাত ছেড়ে দিয়ে অদ্ভুত ভঙ্গিতে হেসে উঠল। তাতে ছিল পৈশাচিক আনন্দ, তীব্র বিদ্রুপ, আর কোথাও যেন চাপা এক ঘৃণা। তের বাহু দুটো এমন জোরে চেপে ধরল যে তে মনে মনে চিৎকার করে উঠল ব্যথায়। চোখে পানি এসে গেল, কিন্তু ঠোঁট বন্ধ রইল। সে জানে এই মুহূর্তে কোনো প্রতিবাদ তার জন্য আরো ভয়ঙ্কর হতে পারে। তুই জানিস আমি তোকে কেন ঘৃণা করি, কেন তোকে সহ্য করতে পারি না, কেন তোকে অবিশ্বাস করি? তে মাথা নাড়িয়ে জানালো সে জানে না। আর জাঙ্কুক তখন এক ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, একটা মেয়ের রেপের পিছনে, তার জীবনটা শেষ করে দেওয়ার পিছনে তুই ছিলি তে। আপনি কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? জাঙ্কুক আবার হেসে উঠল, এবার আরো হিংস্র ভাবে। তারপর হঠাৎ তেকে ধাক্কা মেরে ফেলে দিল ফ্লোরে। তে ধপাস করে পড়ে গেল। জাঙ্কুক ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলো তের সামনে। তের মুখটা এক হাতে চেপে ধরলো। জেমিনকে চিনিস? চিনিস তুই, নাকি ভুলে গেছিস? এক মুহূর্ত থমকে গিয়েছিল তে। আপনি আপনি কিভাবে চেনেন আপুকে? জাঙ্কুক তের গাল থেকে হাতটা সরিয়ে দিল। ও আমার লাইফ ছিল। জাঙ্কুকের কণ্ঠ কাঁপছিল, কিন্তু তাতে ছিল অনেক বেশি ঘৃণার ঝাঁজ। ওকে আমি এখনো ভালোবাসি, বুঝলি তুই? আর জানিস তোর ভাইকে ফাঁসানোর সবকিছু ছিল একটা নাটক, একটা চক্রান্ত, যাতে তোকে বিয়ে করে নিজের মতো করে তিলে তিলে শেষ করতে পারি। তাহলে জাঙ্কুক কখনোই তাকে ভালোবাসেনি, সবটা ছিল সাজানো। তবুও নিজেকে সামনে নিয়ে তে বলল, আপনি বিশ্বাস করুন এসব কিছুই জানতাম না। আপু হঠাৎ করেই তো ইউনিভার্সিটি থেকে চলে গিয়েছিল, সবাই সেটাই বলেছিল। জেমিন আপু, জেমিন নামটা মুখে আসতেই জ্বর এক ছটকায় তের মুখটা খুলে গেল। জাঙ্কুকের হাতে এত জোর ছিল যে মুখে 5 আঙ্গুলের লাল দাগ স্পষ্ট হয়ে উঠল। তোর কোনো অধিকার নেই জেমিনের নাম নেওয়ার। তুই একটা বাজে মেয়ে, একটা মিথ্যাবাদী। তুই সেদিন মেসেজ করে এই ঠিকানা দিয়েছিলি, তাই না? আর জেমিন তোকে বিশ্বাস করে এখানে এসেছিল। এখানেই তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মেসেজ? কোন মেসেজ? সে ফিসফিস করলো। তার চোখ বড় হয়ে গেছে, ঠোঁট কাঁপছে। হঠাৎ মনে পড়লো তার ফোন তো 2 দিন আগেই হারিয়ে গিয়েছিল, আর সে তো জ্বরে পড়ে বিছানায় ছিল, ইউনিভার্সিটিতেও যেতে পারেনি। তাহলে জেমিন সেই মেসেজ পেল কিভাবে? কে পাঠালো? তে যেন বিশ্বাস করতে পারছিল না জাঙ্কুকের মুখ থেকে শোনা কথাগুলো। তে যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে নতুন ভর্তি হয়েছে, অজানা এক ক্যাম্পাস, নতুন মানুষ আর অচেনা পরিবেশে যখন তে প্রতিনিয়ত মানিয়ে নিতে সংগ্রাম করছিল, ঠিক তখনই জেমিন আপু তার জীবনে আলো হয়ে এসেছিল। জেমিন 3য় বর্ষের ছাত্রী। তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক ছিল না, তবুও জেমিন তেকে ছোট বোনের মতো ভালোবাসত। সেই আদরের স্নেহে তে ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছিল ক্যাম্পাসে। কিন্তু হঠাৎ একদিন সবকিছু পাল্টে গেল। জেমিন নিখোঁজ হয়ে গেল, একদম নিঃশব্দে, কাউকে কিছু না জানিয়ে, কাউকে কিছু না বলে। প্রথমে সবাই ভাবলো শুধু ক্লাস মিস করেছে। 2 দিন 3 দিন, 1 সপ্তাহ পরে জানা গেল সে ক্যাম্পাসেই আসছে না, ফোন বন্ধ, কোথাও খোঁজ নেই। তেও পাগলের মতো খুঁজছিল, কোথাও কোনো উত্তর ছিল না।
ইউনিভার্সিটির কেউ স্পষ্ট কিছু বলতো না। কেউ বলতো হয়তো পরিবারের সমস্যা হয়েছিল, কেউ বলতো সে চলে গেছে দেশের বাইরে, আবার কেউ ফিস করে বলতো নিশ্চয়ই কোনো প্রেম ঘটিত ঘটনা। কিন্তু তে এসব কিছুতেই বিশ্বাস করেনি, কারণ তের চোখে জিমিন ছিল দৃঢ় বিশ্বাসী, একদম অন্যরকম। সে হঠাৎ করে কিছু না বলে কাউকে ফেলে চলে যেতে পারে, এটা মেনে নেওয়া অসম্ভব ছিল। আজ এতদিন পর সেই জেমিনের নাম যখন আবার জাঙ্কুকের ঠোঁটে উঠল, তাও ঘৃণায় ভরা অভিমান আর ক্রোধে, তখন তের হৃদয়টা ফেটে চুরমার হয়ে গেল। সে ফিস করে মনে মনে বলল, আপু এইসব আপনার সাথে কিভাবে হলো? আর আমি কিছুই জানতাম না, কিছুই না। তার চোখে তখন কেবলই জেমিনের সেই মায়া ভরা হাসি, আর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি করলো এসব, কেন করলো? আর আমার ফোনটা বা কে নিয়ে গিয়েছিল ওই দিন? তীরের ভাবনার মাঝে জাঙ্কুক বিস্ফোরিত হলো। অনেক হয়েছে, এবার দেখবি আমি তোর সঙ্গে কি করি। নিজেও নষ্ট মেয়ে, আর জেমিনের জীবনটাও শেষ করে দিয়েছিস। থাক এখানে একা, দেখ কেমন লাগে। শব্দগুলো যেন বিষাক্ত তীরের মতো আঘাত করলো তের হৃদয়ে। জাঙ্কুক হন করে দরজার দিকে এগিয়ে যায়। তে ছুটে আসে তার পেছনে। আপনি আমাকে ভুল বুঝছেন, আমি কিচ্ছু করিনি, প্লিজ আমাকে একা রেখে যাবেন না। আমার খুব ভয় লাগছে, একটু দয়া করুন আমার উপর। কিন্তু জাঙ্কুক থামে না। তের কান্নার চিৎকারে কোনো শব্দই তার অন্তর কাঁপে না, বরং অদ্ভুত এক তৃপ্তি ফুটে ওঠে তার ঠোঁটে। সে জানে তে কষ্টে আছে, এটাই যেন তার বিজয়। তে হাঁটু ঘিরে বসে পড়ে। আমি এসব কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। একদিন আপনি যখন সবটা জানবেন, তখন নিজেকে ক্ষমা করতে পারবেন তো মিস্টার জিউন জাঙ্কুক। আমি প্রমাণ করে দেব আমি নির্দোষ। চোখ ধীরে বন্ধ হয়ে আসে। এক মুহূর্তে নিস্তব্ধতা গ্রাস করে পুরো ঘর। ঘরের এক কোণে একা পড়ে থাকে অজ্ঞানতে। বিকাল পেরিয়ে সন্ধ্যার আলো নেমে এসেছে। বিয়ে বাড়ির উঠানে উদ্বিগ্ন মুখে পায়চারি করছেন জেহব, মুখে অসহায়তা আর চোখে চাপা ভার। কোথায় গেল মেয়েটা? এক হাত কপালে ঠেকিয়ে ধীরে বলেন, এক মুহূর্ত দেরি না করে জাঙ্কুককে কল করে জানাতে বলে। আর জাঙ্কুক তখনই বলে ওঠে, তে আমার সঙ্গে আছে, আজকে আমরা বাড়ি ফিরছি না। এই কথা শোনা মাত্রই জেহব আর রোজি দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেললো। পা বাড়াতে মনে ভাবলো, যাক একটু আলাদা আছে ওরা, সব ঠিক হয়ে যাবে। এইদিকে জাঙ্কুকের গাড়িটা গিয়ে থামলো একটি পুরনো বাড়ির সামনে। দরজা জানালাগুলো অর্ধেক ভাঙা। একটা সময় এই জায়গাটা ছিল ওদের প্রাণ। জাঙ্কুক, জেমিন আর লিজা আর কাই, চারজনের বন্ধুত্বের আড্ডাখানা, স্মৃতির ভান্ডার। কিন্তু এখন জেমিন নেই। সেই শূন্যতা, সেই হাহাকার যেন প্রতিটা ইটে গেঁথে বসে আছে। লিজা জেমিনের যমজ বোন দাঁড়িয়েছিল। চেহারা মিল থাকলো, মনটা সম্পূর্ণ ভিন্ন। জেমিন যেমন ছিল স্নিগ্ধ কোমল বিশ্বাসে ভরা, লিজা ততটাই কঠোর, হিংস্র আর আত্মকেন্দ্রিক, যেন আলো আর অন্ধকার পাশাপাশি জন্ম নিয়েছে। জাঙ্কুক বাড়ির ভিতরে ঢুকতেই কাই মুখ গম্ভীর করে বলল, কিরে কোথায় ছিলে এতক্ষণ? কতক্ষণ ধরে বসে আছি এখানে? জাঙ্কুক কোনো উত্তরের ভনিতা না করে সোজা গিয়ে সোফায় বসে পড়ে। তারপর সব ঘটনা খুলে বলে। লিজা ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, একদম ঠিক করেছিস, ওই মেয়েটার সঙ্গে এমনটাই হওয়া উচিত ছিল। কিন্তু কায়ে চুপ করে থাকতে পারলো না। গলার স্বর একটু নরম, কিন্তু তাতে ছিল স্পষ্ট আপত্তি। তুই একদম ঠিক করিসনি জাঙ্কুক। একটা মাত্র মেসেজের উপর ভিত্তি করে আমরা কাউকে খুনি ভাবতে পারি না। এইভাবে কারো জীবন নিয়ে খেলা করা উচিত না। তোর কেন এত দরদ ওর প্রতি উতলে পড়ছে? তুই কি ওকে পছন্দ করিস? কাই হঠাৎ দাঁড়িয়ে পড়ে চিৎকার করে উঠল, আমি তোর বন্ধু, এসব কথা বলতে তোর লজ্জা করে না? কাই চলে গেল। জাঙ্কুকের মনে যেন এক বিষণ্ণতা চেপে ধরেছে। লিজা ওয়াইনের বোতল এগিয়ে দিল জাঙ্কুকের দিকে। এই নে, খানিকটা আরাম পাবি। জাঙ্কুক কিছু না বলে এক চুমুক গিলল, আর একটা গ্লাস নিয়ে ধীরে গা এলিয়ে দিল সোফায়। চোখ আধ বোঝা অবস্থায় বলল, আমার ভালোবাসার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ওই মেয়েটা, আমি ওকে ছাড়বো না। বিশ্বাসঘাতকেরা কখনো রেহাই পায় না আমার কাছ থেকে। লিজার চোখে জল করছিল এক অদ্ভুত ঝিলিক, যেন এই বিশৃঙ্খলার মাঝে সে খুঁজে পাচ্ছে এক প্রকার আনন্দ। পরের দিন সকালে জাঙ্কুকের ঘুম ভাঙে বেশি দেরিতে, মাথাটা ভার হয়ে গেছে। হঠাৎ মনে পড়ে তের কথা। এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। মনে আওড়ায়, এটা তোমার জন্য খুবই কম শাস্তি, আমি তোমার জন্য আরো কিছু রেখেছি। কিন্তু যেই মুহূর্তে সেই ঘরে প্রবেশ করে, তার সমস্ত পরিকল্পনা থেমে যায়। তে মেঝেতে অচেতন নিঃশ্বাস শরীর পড়ে আছে নিস্তব্ধ ঘরের কেন্দ্রে। জাঙ্কুক দাঁড়িয়ে যায় কিছুক্ষণ, যেন নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না। কিন্তু পরক্ষণে এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরলো।
যেন এক মায়া। জাঙ্কুক ঝুঁকে পড়ে কোলে তুলে নেয় তেকে, ছুটে যায় হাসপাতালে। ডাক্তার এসে পরীক্ষা করে, বলে শরীর খুব দুর্বল, স্যালাইন দিচ্ছি। আপাতত চিন্তার কিচ্ছু নেই। ঘন্টাখানে কেটে যায়। জাঙ্কুক সোফায় পায়ের উপর পা তুলে বসে, হাতে একটি আপেল চিবোতে চিবোতে সে অপেক্ষা করে। আর পা দুলায়, যেন তার ভিতরের অস্থিরতা লুকাতে চায়। সে তাল মেলানো ছন্দে। এক সময় তের চোখ মেলে। অপরিচিত ছাদ, সাদা পর্দা, হালকা গন্ধ সে বুঝে ওঠে সে কোনো হাসপাতালে। আস্তে করে মাথা ঘোরায়, আর তখনই চোখ পড়ে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ধীরে ধীরে উঠে আসে তের কাছে। আরে ম্যাডাম, এইটুকুতে এভাবে জ্ঞান হারালে চলবে না। সামনে আরো অনেক কিছু অপেক্ষা করছে আপনার জন্য। তে কিছু বলবে তার আগে জাঙ্কুক তের গিবা দেশে কামড় বসিয়ে দেয়। একটা কষ্টে ভরা শব্দ বেরিয়ে আসে তের মুখ থেকে। তের সারা শরীর এমনিতেই দুর্বল, প্রতিরোধ করার শক্তি তার নেই। সে কিছু বলতে পারল না, শুধু নিঃশব্দে যন্ত্রণা সহ্য করলো। জাঙ্কুক নিজের নৃশংসতা শেষ করে মুখ তুলে তের দিকে তাকালো। তের চোখের কোণে জমে থাকা পানি তখন গড়িয়ে গড়িয়ে পড়ছে ধীরে ধীরে। জাঙ্কুক ঠান্ডা গলায় বলল, চোখে চোখ রেখে, তোমার এই চোখের পানি দেখলে আমার ভালো লাগে, আনন্দ হয়। কারণ তুমি একটা কথা শেষ করার আগেই তে জাঙ্কুকের কলার চেপে ধরে। আমি আপনার সব টর্চার সহ্য করেছি, কিন্তু কখনোই আমার চরিত্র নিয়ে কথা উঠলে তা আমি মেনে নিব না। আর আমি কিভাবে জানবো আপুর সাথে এগুলো হয়েছে? তোর বন্ধু ইউনজনই করেছে। তের কণ্ঠ কেঁপে উঠল। কি কি বলছেন আপনি? ভোলা ভালা শাস্তিস আমার সামনে? তুই সব জানতিস, আমার সামনে এখন নাটক করা বন্ধ কর। আচ্ছা, তুই তো ফার্স্ট ইয়ারে ছিলি, তাহলে তৃতীয় বর্ষের ইউনজন তোর বন্ধু হয় কিভাবে? ও সরি, ও তো তোর পুরনো প্রেমিক, তাই না? তে কাপা গলায় নিজেকে সামনে বলল, ইউনজন আমার প্রেমিক ছিল না, ও শুধুই একজন ভালো বন্ধু ছিল। জাঙ্কুক তীক্ষ্ণ এক ব্যঙ্গ হেসে বলল, ও বুঝেছি, তাহলে তোরা কি সব বন্ধুরাই এত ঘনিষ্ঠ হয়ে পড়িস? তে দাঁতে দাঁত চেপে চোখে পানি আটকে রেখে বলে, অনেক হয়েছে। আমার চরিত্র নিয়ে আর একটা কথা বললে আমি চুপ থাকবো না। জাঙ্কুক হেসে উঠল, চোখে আগুন, কণ্ঠে বিদ্রুপ। যার চরিত্রই নেই তার আবার কিসের এত বড় কথা? আমি প্রমাণ করব আমি নির্দোষ। আপনি যা ভাবছেন সব ভুল। আপনি শুধু শুধু আমাকে অপরাধী বানাচ্ছেন। তুই দোষী বলি তোকে দোষী বানাচ্ছি। এত সহজে ছাড় পাচ্ছিস না। মেয়ে তখন চোখের জল চাপতে পারে না, নিচু কণ্ঠে বলল, আমাকে আমার বাড়ি যেতে দিন, 1 সপ্তাহ সময় দিন, আমি সব প্রমাণ করে দেখাবো। তোর আর কোনো নাটক দেখতে চাই না আমি। জাঙ্কুকের শেষ কথাগুলো যেন তের বুকের ভিতর ছুঁড়ে চালিয়ে দিল। ঠোঁট কাঁপছিল, কিন্তু উত্তর দেওয়ার মতো শক্তি বা বাক্য কিছুই অবশিষ্ট ছিল না ওর কাছে। জাঙ্কুকের চোখে ঘৃণা, কণ্ঠে অবিশ্বাস। তে যেন এক দণ্ডে নিজেকে অপরিচিত এক দুনিয়ায় আবিষ্কার করলো। সে কিছু বলল না আর, শুধু চোখ বন্ধ করে শুয়ে রইল নীরব। অথচ ভিতরে ঝড় বইছে, কিন্তু সেই ঝড়ের মধ্যে এক অটল প্রতিজ্ঞা জন্ম নিল, আমি প্রমাণ করব আমি দোষী নয়। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব, তারপর চলে যাব অনেক দূরে, এত দূরে যেখানে জাঙ্কুকের ছায়াটুকু আমাকে ছুঁতে পারবে না। চোখের কোণে জমে থাকা পানিটুকু আড়াল করতে মুখ ঘুরিয়ে নেয়। কাছাকাছি থেকে শুধু মায়া জন্মায়। মনে মনে ভাবে সে, মায়ার বিনিময়ে যদি ভালোবাসা না পায় তাহলে এমন সম্পর্ক রেখে লাভটা কি? সে তো কোনোদিনও আমাকে সত্যিকারে ভালোবাসেনি। তে জানে এবার আর পিছিয়ে যাওয়ার জায়গা নেই। সামনে শুধু একটাই পথ, নিজেকে প্রমাণ করা এবং সব বন্ধন ছিঁড়ে ফেলা, নিজেকে মুক্ত করে নেওয়া। সারাদিন হসপিটালের সাদা দেয়ালের মধ্য কাটিয়ে বিকালের দিকে অবশেষে তেকে নিয়ে বাড়ি ফিরল জাঙ্কুক। তে রোজের সাথে কথা বলে রুমে ঢুকতেই জাঙ্কুক হঠাৎ তাকে টেনে দেয়ালের সঙ্গে চেপে ধরল। কোনো কথা না বলে তের উষ্ঠ জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। তে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই জাঙ্কুকের রাগ যেন আরো বেড়ে গেল। মুহূর্তে চুমুকগুলো কামড়ে পরিণত হলো। তের চোখ থেকে বেরিয়ে পড়ল 2 ফোঁটা নোনা জল। জাঙ্কুকের হাত চলে গেল তের শাড়ির নিচে। উন্মুক্ত উদরে সেই আঁকা বাঁকা অধিকার ভরা স্পর্শে তে যেন কেঁপে উঠল। শরীর শক্ত হয়ে এলো। রুষ্ট স্পর্শে যেন অনুভূতিগুলো মিয়ে যাচ্ছে ধীরে ধীরে। কিছুক্ষণ পর হঠাৎ করে জাঙ্কুক তেকে ছেড়ে দিল, কোলের উপর তুলে বিছানায় ফেলে দিল, আর নিজের শার্ট খুলে তের উপর ঝুঁকে পড়ল। বিভা দেশে মুখ গুজে থাকা জাঙ্কুকের নিচ থেকে কাঁপা কাঁপা কণ্ঠে তে বলল, দেখুন আমি অসুস্থ, আমি পারবো না আজ, মাফ করুন প্লিজ। জাঙ্কুক মুখ তুলে হেসে বলল, তুমি পারবে কি পারবে না সেটা আমি জানতে চাই না তে পাখি, আমি কি চাই সেটাই ইম্পর্টেন্ট।
তারপর তের গিবার দেশে জাংকুকের দাঁতের দাগ বসিয়ে দেয় আর জাংকুকের শক্ত হাত দিয়ে বিচরণ করতে থাকে তে সারা দেশ জুড়ে। আজকে সবকিছু যেন আরো বেশি তীব্র, আরো ভয়ঙ্কর। 2 ঘন্টা ধরে চলছিল সেই অসহনীয় অত্যাচার। তে শরীরে বেদনার পাশাপাশি অদ্ভুত এক অগ্নি জেগে উঠেছিল। সে জানতো এই অন্ধকার থেকে মুক্তির একমাত্র পথ হলো নিজের নির্দোষত্ব প্রমাণ করা, যা খুব তাড়াতাড়ি করতে হবে। জাংকুক যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়ল তের বক্ষ ভাঁজে, জাংকুক ধীরে ধীরে ফিসফিস করে বলে উঠল, তুমি কখনো আমার থেকে শান্তি পাবে না তে পাখি, তোমার জীবন আমি জাহান্নাম করে দেব। তের চোখ বন্ধ, মনে মনে হাসছিল। আর মাত্র কয়টা দিন, আর থাকবো না আপনার সাথে পুতুলের মতো হয়ে, আর মাত্র কিছুদিন, তারপর আর দেখা হবে না আমাদের। আজকে লিজার বার্থডে। শহরের আকাশে হালকা মেঘের ছায়া, বাতাসে গরম আর উত্তেজনার মিশ্রণ। যদিও লিজার তেকে ইনভাইট করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু জাংকুকের বউ সেই হিসাবে করতে হলো। জাংকুক সোফায় বসে আছে, হাতে ফোন, কিন্তু মন নেই সেদিকে। চোখ বারবার সরে যাচ্ছে সেই দিকে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা তের দিকে। আজ পরনে শাড়ি নেই, কোমল ভাঁজে পরা লং জামা আর মাথায় মিলিয়ে বাঁধা গোলাপি হেজাব। রংটা এতটাই নরম আর সুন্দর যে ঘরটা যেন এক মুহূর্তে বদলে যায়। জাংকুক চুপচাপ দাঁড়িয়ে থাকে আর চোখে তে বুঝতে পারছে, তবুও কিছু বলে না। আয়নার সামনে থেকে হেজাব ঠিক করে সে পেছনে ফিরে হালকা স্বরে বলে, চলুন। জাংকুক ভুরু কুঁচকে তাকায়, এত সাজার কি আছে? পার্টিতে যাচ্ছ? তোমার তো বিয়ে হচ্ছে না আজকে। কোথায় সাজলাম? শুধু তো চোখে একটু কাজল আর ঠোঁটে লিপস্টিক দিয়েছি, এসব দেওয়ার বা কি প্রয়োজন? তে কোনো উত্তর না করে সরে যেতে উদ্যত হলো। জাংকুক চোখের পাতা ফেলল না, কেবল মুহূর্তের ভেতর হাত বাড়িয়ে তার হাত চেপে ধরলো। এক টানে কাছে টেনে তের পাতলা কোমরটা নিজের আঙুলের বাঁকে বন্দি করে নিল। চোখের দৃষ্টি যেন ধারালো, প্রশ্ন ছুড়ে দিল, আমাকে ইগনোর করছো? কথার রিপ্লাই না দিয়ে চলে যাচ্ছ? এত সাহস হলো কি করে তোমার? তে থামলো না, ভয় পেল না, ঠোঁটের কোণে ধরা দিল হালকা এক মুচকি হাসি। সে পা উঁচু করে জাংকুকের কানের কাছে মুখ নিয়ে গেল, খুব আস্তে করে বলল, সাহসের আরো অনেক কিছু দেখার বাকি মিস্টার জীবন জাংকুক। খুব তাড়াতাড়ি আমাদের সম্পর্কের ইতি টানবো, আর সেই ইতি টানার সময় আপনি শুধু দেখবেন, কিন্তু কিছুই করতে পারবেন না। জাংকুকের চোখে এক ঝলক বিস্ময় ও রাগ মিশে উঠল, অথচ তার আঙুলের বাঁধন মুহূর্তের জন্য শীতল হয়ে গেল। সেই সুযোগে তে নিজেকে ছাড়িয়ে নিল যেন কাচের মতো ভঙ্গুর, কিন্তু দৃঢ় সিদ্ধান্ত নিয়ে। কোনোদিকে না তাকিয়ে দরজা পাড়িয়ে বাইরে চলে গেল সে। ঘরটা হঠাৎ শূন্য লাগতে শুরু করলো। জাংকুক বুঝল না তার হাত হঠাৎ ফাঁকা হলো বলে, নাকি তার ভিতরে কিছু ছিঁড়ে গেছে বলে। জাংকুক আজ নিজেই গাড়ি চালাচ্ছে, ড্রাইভার অসুস্থ বলে আসেনি। স্টিয়ারিং এ তার হাত দৃঢ়, কিন্তু মনে অদ্ভুত অস্থিরতা। পাশের সিটেতে বসে আছে, চুপচাপ বাহিরে তাকিয়ে। রাস্তার ধূসর দিগন্ত, দোকানের আলো আর ছুটে যাওয়া মানুষ যেন সব তার চোখে ধরা পড়লো। মনে জায়গা পাচ্ছে না। ব্যাক সিটে রোজি ফোনে মন দিয়েছে, আঙুলের টোকায় স্ক্রিনে আলো জ্বলছে নিচ্ছে। জাংকুকের মন কিন্তু অন্যখানে। তের শেষ কথাগুলো এখনো বুকের ভেতর ভারী হয়ে আছে। সাহসের আরো অনেক কিছু দেখার বাকি। এই কথার আসল মানে কি? সে বোঝার চেষ্টা করলেও তের মুখের শান্ত ভাব তাকে বিভ্রান্ত করে দিচ্ছে। প্রায় আধা ঘন্টা পর তারা পৌঁছালো পার্টির ভেন্যুতে। ভিতরে ঢুকতেই বোঝা গেল এই জন্মদিন কোনো সাধারণ আয়োজন নয়, শুধু বন্ধুরা আর তাদের স্ত্রীদের নিয়ে জমজমাট পরিবেশ। হাসি আড্ডায় গম গম করছে চারপাশ। জাংকুকের চোখ পড়লো কায়ের দিকে, এগিয়ে গিয়ে কুশল বিনিময় করলো। ঠিক তখনই লিজা এগিয়ে এলো, মুখে উচ্ছ্বাসের আলো। আর কোনো দ্বিধা না রেখেই জাংকুককে জড়িয়ে ধরলো। ঘটনাটা তের চোখে বিঁধলো, বুকের কোথাও হালকা কষ্টের ঢেউ উঠলো। নিজেকে বোঝালো জাংকুক তো এমনিতেই তাকে ভালোবাসে না, আর কদিন পরেই সে এই সম্পর্ক থেকে সরে যাবে। তাহলে যা ইচ্ছে করুক, তাতে তার কি আসে যায়? তবুও অদ্ভুত ভাবে ভিতরে কোথাও যেন অস্বস্তির এক গোপন আগুন জ্বলে উঠলো, যা সে যতই ঢাকতে চায় ততই ঝিকিঝিকি করে জাগতে লাগলো। হঠাৎ লিজা এক রোকা ভাবে বলে উঠলো, জাংকুক তোমার সাথে ডান্স করবো আজ। জাংকুক প্রথমে না করে দেয়, কিন্তু হঠাৎ করে ধরা পড়লো তে চুপচাপ বসে তাকে লক্ষ্য করছে। ঠিক সেই মুহূর্তে জাংকুকের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠলো, আর লিজার সাথে সে ডান্স করতে চলে গেল। ডান্স শেষ হতেই লিজা এসে সোফায় বসলো, হাসি তখনও তার ঠোঁটে, কিন্তু পর মুহূর্তে ফোনে ভেসে উঠলো একটি মেসেজ। চোখের দৃষ্টি এক মুহূর্তে বদলে গেল, আর কোনো কিছু না বলে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে গেল সে। পাশে বসা রোজি কৌতূহলী হয়ে তের কানে ফিসফিস করে বলল, চলো আমরাও দেখি ও কোথায় যাচ্ছে।
তারপর লিজাকে ফলো করলো। কয়েক মিনিটের পথ চলার পর তের চোখে পড়লো সামনে দাঁড়িয়ে আছে একজন পুরুষ। গাঢ় অন্ধকারে তার মুখের কিছুটা ধরা পড়লো, চোখ দুটি খুব পরিচিত। পুরুষটি পিছন ফিরতে তের নিঃশ্বাস আটকে গেল, ঠোঁট কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো, ইয়ঞ্জন। রোজি বিস্ময়ে হা করে তাকালো, মানে এসবের পিছনে লিজাও আছে। কেবল একটি বাক্য কানে এলো, এখন সময় নেই, কাল বিকেল 5টায় দেখা করব। তারপর ইয়ঞ্জন দ্রুত চলে গেল। পরদিন বিকেল 5টা লিজাকে ফলো করে রোজি আর তে চুপে চুপে এসে পৌঁছেছে ক্যাফেতে। দুজনেই মুখোশে মুখ ঢেকে রেখেছে, যেন চিনে ফেলার কোনো সুযোগই না থাকে। কাজ কত দূর? প্রতিদিনই আমি জাঙ্কুকের কানে তেয়ের নামে বিষ ঢালছি, বেশি দিন টিকবে না এই সংসার। শব্দগুলো যেন তেয়ের বুকের ভেতরে ছুরি হয়ে ঢুকলো। রোজি বিস্মিত চোখে তাকালো, এই জন্যই জাঙ্কুক ওকে এত অত্যাচার করতো। রোজি চুপি চুপি ফোন বের করে ভিডিও রেকর্ড বাটনে চাপ দিল। আমি সেদিন তেয়ের ফোন নিয়েছিলাম আর আমি মেসেজ করেছিলাম। এইসব কথা কখনোই জানতে পারবে না জাঙ্কুক। মাঝখান থেকে ভোলা ভালা তেয়ের জীবন শেষ। তার চোখে একরকম শিকারির ঝিলিক। আসলে মেয়েটাও অনেক বোকা। এক কাজ করো, তুমি তেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করো, তারপর একটা নির্জন জায়গায় নিয়ে যাও, ব্যাস তাহলেই হলো। তারপর না হয় জাঙ্কুককে সেই ভিডিও দেখিয়ে বলবো ও তার পুরনো প্রেমিকের সাথে আবার রঙিন খেলায় মেতেছে। প্ল্যানটা খারাপ না, কিন্তু একটা জিনিস এখনো মাথায় আসছে না, শুধু জাঙ্কুকের জন্য নিজের বোনকে এভাবে শেষ করে দিলে। লিজার চোখে মুহূর্তের জন্য এক অদ্ভুত ঝিলিক দেখা দিল। ও আমার বোন ঠিকই, কিন্তু শত্রু ছিল ছোটবেলা থেকেই। পড়াশোনায় ভালো পারদর্শী ছিল, তাই মা বাবা সারাক্ষণ বলতো জেমিনের কথা। আমি হয়তো পড়াশোনায় ভালো ছিলাম না, কিন্তু আর্টে অসাধারণ ছিলাম। কিন্তু তাতে কি, কেউ তো মূল্য দিত না। সবাই মনে করতো সব কিছুতেই জেমিন সেরা। আর ভার্সিটিতেও সেই একই কাহিনী। আমাদের চেহারা এক হওয়া সত্ত্বেও জাঙ্কুক জেমিন কি পছন্দ করেছে, আমাকে না। আমার মধ্যে কি এমন কমতি ছিল যে জাঙ্কুক আমাকে ভালোবাসলো না? আমি তো ওকে মনে প্রাণে চাইতাম। লিজা আর ইয়ঞ্জনের সকল কথোপকথন ভিডিও রেকর্ড করে নিল রোজি। অবশেষে তের মনটা একটু শান্ত হলো। বাড়ি ফিরে যেন এক রাশ ব্যস্ততায় ডুবে গেল। সব রান্না শেষ করে ফ্রেশ হয়ে নিল। একটা সুন্দর শাড়ি বের করে আয়নার সামনে দাঁড়ালো। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, মুখে পাতলা পাউডার। কোনো বাড়তি চাকচিক্য নয়, শুধু এইটুকু স্বাভাবিক কোমলতা। কোমর পর্যন্ত নেমে আসা সিল্কি চুলগুলো খোলা রেখেছে। ঘড়িতে চোখ পড়তেই দেখলো রাত প্রায় 10টা। জাঙ্কুক যে কোনো মুহূর্তে ফিরবে। বিছানায় বসতে না বসতেই দরজা খোলার শব্দ হলো। জাঙ্কুক ভিতরে ঢুকলো, মুখে ক্লান্তি স্পষ্ট। তে মিষ্টি হাসি ছুড়ে দিল। আপনি খুব ক্লান্ত, ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য খাবার গরম করছি। কি ব্যাপার, মনে কোনো রং লেগেছে নাকি? এত সাজগোজ যে? তে মুস্কে এসে বলল, ওয়েট করুন জিয়ন জাঙ্কুক, জানতে পারবেন। বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে নামতেই ঘ্রাণ পেল অনেক রকমের খাবারের, আর এসেই দেখলো তার পছন্দের সব খাবারগুলো সেখানে রাখা। জাঙ্কুক কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। সারাদিনের ক্লান্তি যেন চেয়ারের পিঠে ভর দিয়ে বসে পড়লো। খাওয়া শেষ করে সোজা উপরে গেল। তেও পিছনে পিছনে। তোমার মতলব কি? আজ এত ভালো ব্যবহার কেন? আরে আমি তো আপনার বউ, আপনার সঙ্গে ভালো ব্যবহার করবো না তো কার সঙ্গে করব? জাঙ্কুক কিছু না বলে বাতি নিভিয়ে শুয়ে পড়লো। তে ধীরে ধীরে জাঙ্কুকের পাশে এলো, তারপর চড়ুই পাখির মতো জাঙ্কুকের বুকে লেপ্টে রইল। জাঙ্কুক অবাক হয়ে ভাবলো, যাকে জোর করে কাছে পাওয়া যায় না, সে আজ নিজে থেকে এভাবে আসছে কেন? কি হয়েছে? এভাবে লেপ্টে আসো কেন? বিছানায় কি জায়গা নেই? তে আরো শক্ত করে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। শুধু আজকে রাত প্লিজ, এরপর আর আপনাকে বিরক্ত করব না। জাঙ্কুক কপাল কুঁচকে বলল, শুধু আজকে রাত মানে? তে কিছুটা থমকে গেল। সত্যিটা মুখ ফসকে বেরিয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি সামনে নিয়ে হেসে বলল, আরে এমনি বললাম, আজ ভালো লাগছে। জাঙ্কুক কিছু বলল না। কিছুক্ষণ পর টের পেল তে তার শার্টের বোতাম খুলছে। কি হয়েছে? বিস্মিত স্বরে জিজ্ঞাসা করলো সে। তে চোখ নিচু করে বলল, এভাবে জড়িয়ে ধরে আপনার উষ্ণতা পাচ্ছি না। তারপর জাঙ্কুকের উন্মুক্ত বুকে মুখ গুজে রইল। জাঙ্কুক দীর্ঘ শ্বাস ফেলে বলল, চুপচাপ ঘুমাও, আর আমাকেও ঘুমাতে দাও, নয়তো এক লাথি মেরে নিচে ফেলে দিব। তে আর কিছু বলার সাহস পেল না। অন্ধকার ঘরে শুধু ঘড়ি টিকটিক শব্দ আর দুজনের নিঃশ্বাসের আওয়াজ মিলেমিশে যাচ্ছে। প্রায় 8 ঘন্টা পরে তে ধীরে ধীরে ফিসফিস করে বলল, শুনছেন, আজ এত সুন্দর করে সাজলাম, আমাকে কেমন লাগছিল? জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে এক ব্যঙ্গাত্মক হাসি দিল। সুন্দর চামড়ার ঝলক দেখিয়ে তো ইউনিভার্সিটির সিনিয়রকে নিজের ফাঁদে ফেলেছিলে, আর মায়াবী চেহারা দেখিয়ে তো জেমিন তোমাকে বোনের চোখে দেখতো, যার সম্মান তুমি রাখতে পারোনি। তে কেঁপে উঠলো, কিন্তু মুখে কিছু বলল না। জাঙ্কুক আবার বলল, তুমি কি প্রশংসা শুনতে চাইছিলে?
তে নিঃশব্দে মাথা নিচু করলো। ধীরে ধীরে তার বুক থেকে সরে গিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়লো। জাংকুক আর কিছু বলল না। কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাসের ওঠানামা ঘুমের ছন্দে মিলিয়ে গেল, কিন্তু তের চোখে ঘুম নেই। সে উঠে বসে বিলকুলের দিকে তাকালো। ঝাপসা আলো জাংকুকের মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে, বাচ্চাদের মতো। তার খুব ইচ্ছে করলো জাংকুকের কপালেটা চুমু খেতে, কিন্তু না, নিজেকে বোঝালো আজই শেষ রাত, আর হয়তো দেখা হবে না আমাদের, তাই এই মায়া বাড়িয়ে লাভ নেই। তারপর ঠোঁটে এক তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে ধীরে ধীরে বলল, কিছু যাচাই না করে আমাকে শাস্তি দিলেন, তবু কেন আপনাকে ঘৃণা করতে পারছি না। শব্দগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেল, কিন্তু সাথে সাথে চোখ দিয়ে নীরব অশ্রুধারা গড়িয়ে পড়লো। সকাল 9টা। জাংকুকের আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। অফিসেও আজ তেমন কোনো কাজ নেই। চোখ খুলতেই পাশে হাত বাড়িয়ে দেখলো তে নেই। অবশ্য তে প্রতিদিন সকালে উঠে রান্নাঘরে চলে যায়, তারপর রান্নায় হাত লাগায়। প্রতিদিনের মতো আজ চোখ বন্ধ করে হাত বাড়িয়ে দিল পাশের টেবিলের দিকে, কারণ প্রতিদিন সকালবেলাতে ওর জন্য 1 কাপ কফি রেখে যায়, কিন্তু আজ কফির কাপ নেই। খালি টেবিলের দিকে হাত ভর্তি কপালে ভাঁজ পড়লো। তার জায়গায় পড়ে আছে 2টি কাগজ আর একটি ছোট পেন ড্রাইভ। অবাক হয়ে কাগজগুলো হাতে তুললো। পড়তে গিয়ে তার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল। ডিভোর্সের কাগজপত্র আর নিচে স্বাক্ষর। জাংকুকের শরীর কাঁপতে শুরু করলো, ক্রোধে, অপমানে আর অবিশ্বাসে। এত বড় সাহস ওই মেয়ের, আমাকে ডিভোর্স দেয়, আমি ওকে ছাড়বো না। হাত কাঁপতে কাঁপতে সে দ্বিতীয় কাগজটা হাতে নিল। ওটা ছিল একটা চিঠি। ধীরে ধীরে খাম ছিঁড়ে চিঠিটা বের করলো। তের হাতের লেখা, প্রিয় রাগী। হ্যাঁ, আপনাকে এই নামেই ডাকি, কারণ আপনি সারাদিন শুধু রাগ করে থাকেন, কখনো আমার সাথে ভালো করে কথাই বললেন না। যাই হোক, আসল কথায় আসি। জানেন, আমি তো এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তারপর হঠাৎ ভাইয়ের বিরুদ্ধে সেই ভয়ঙ্কর অভিযোগ। আমি কিভাবে চুপ থাকতে পারতাম? আর কেই বা পারে বলুন? আমার জীবনে একমাত্র ভরসা, ভালোবাসা সবকিছু ছিল আমার ভাইয়া। তার কিছু হলে মা হয়তো বেঁচে থাকতেন না। তাই তো আপনার এক কথায় ভাইয়াকে বাঁচাতে আপনাকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম হয়তো আপনি আমাকে ভালোবাসবেন, কিন্তু জানেন জাংকুক, আমার জীবনে যে একদিন এমন জাহান্নাম পরিণত হবে তা আমি কখনোই কল্পনা করিনি। আপনি কি একবারও যাচাই করেছিলেন যে মানুষটাকে আপনি আঘাত দিয়েছেন সে দোষী কিনা? নিজেকে একবার জিজ্ঞাসা করুন। আপনার জন্য আমি একটি পেন ড্রাইভ রেখে যাচ্ছি, দেখে নেবেন সত্যিটা। জানেন জাংকুক, এত কিছু হওয়ার পরও আমি আপনাকে ঘৃণা করতে পারি না, কারণ আমি আপনাকে সত্যিই ভালোবেসেছিলাম। আপনি আমার প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি, যা কোনোদিন ভুলে থাকা সম্ভব নয়। তবে আমি দূরে চলে যাচ্ছি, যেন শেষবারের মতো আপনি আমার কাছে ক্ষমা চাইতে না পারেন। শুনেছি ভুল করে কারো কাছে ক্ষমা চাইতে না পারা এটাও সবচেয়ে বড় শাস্তি, আর আমি আপনাকে সেই শাস্তি দিতে চাই। যাই হোক, আমি শুধু দুটো কামনা করব। 1, আপনি যেন অনেক ভালো থাকেন। 2, আপনার সাথে আমার আর কখনো দেখা না হোক। এতটুকুই। আপনার আসামি, তে। জাংকুক চিঠি পড়ে এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখ স্থির, শ্বাস ভারী, যেন মস্তিষ্কে হঠাৎ জমে গেছে শূন্যতা। মুহূর্তে সজ্ঞান হলে তাড়াতাড়ি করে পেন ড্রাইভটা হাতে নিয়ে ল্যাপটপে ঢুকিয়ে দেখতে থাকলো ইয়ংজুন আর লিজার কথোপকথন। মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। এক ছটকায় উঠে দাঁড়ালো সে। ডাইনিং রুমে গিয়ে দাঁড়াতেই রোজি আর জিহাব অবাক দৃষ্টিতে তাকালো। তে কোথায়? কেউ কিছু বলার আগে, কোনো উত্তর শোনার আগে সে হন হন করে বাইরে বেরিয়ে গেল। তারপর জাংকুক সোজা পৌঁছে গেল লিজার বাড়ি। লিজার গালে 30-এরও বেশি চর বসালো। এরপর বলতে লাগলো, তোমাদের অবস্থা এমন করবো যে মৃত্যু ভিক্ষা চাইবে আমার কাছে, কিন্তু ভুলে যাস না, আমি তো এত সহজে তোদের মৃত্যু দেব না, ছাড়বো না তোদের কাউকে। তারপর জাংকুক খুঁজতে লাগলো তেকে, কিন্তু কোথাও পেল না। 500 বাইক, 500 বড় গাড়ি, শুধু জাংকুকের লোকেরা নয়, সাথে পুলিশ আর গোয়েন্দারাও ছিল। মোটামুটি 1000 লোক পুরো ঢাকাটাকে খুঁজতে শুরু করলো। রাস্তার অলি গলি, বাজার, পার্ক, বাসা, কোথাও যেন তের কোনো ঠিকানা মিলল না। আর জাংকুক সে নিজে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল শহরের প্রতিটি কোণে। সবিন সঙ্গী হয়ে তার পাশে চলছিল। জাংকুকের এই পাগলামি দেখে সবিনের মন ভীষণ খারাপ লাগছিল, অন্যদিকে রাগও হচ্ছিল। সে যখন বলতো ভাবি নির্দোষ, তখন জাংকুক তাকে বিশ্বাস করতো না। এখন বুঝ কেমন লাগে। জাংকুকের বিধ্বস্ত অবস্থা দেখে জিহাব বলে উঠল, তুই তো তাকে ভালোবাসিস না, তাহলে ও থাক বা না থাক তাতে কি আসে যায়? ক্ষমা চাইতে হবে না, তে খুব ভালো মেয়ে, ও তোকে এমনি ক্ষমা করে দেবে। এসব পাগলামি বাদ দে, খোঁজা বন্ধ কর, তুই তোর মতো থাক আর ওকে ওর মতো থাকতে দে। কথাগুলো শেষ করেই সরে গেল। জাংকুক একা বসে রইল, ঠোঁটের কোণে ভাঙা স্বরের মতো ফিসফিসিয়ে উঠল, আমি হয়তো ভালোই বেশি ফেলেছিলাম তেকে। আশেপাশে না থাকলে কেমন শূন্য শূন্য লাগে।
হঠাৎ আসক্তি হয়ে গেছি। কেমন করে থাকবো ওকে ছাড়া? চোখের কোণে ভিজে কুয়াশা জমে উঠলো। তে, একবার ফিরে এসো, তারপর যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শব্দগুলো গলায় আটকে গেল। অদৃশ্য কোনো ভার যেন তাকে ফ্লোরে চেপে ধরলো। পরের মুহূর্তে জাঙ্কুক কান্না ভেঙে পড়লো। নীরব রাতের বুকে তার সেই কান্নার শব্দ মিলিয়ে গেল। শুধু থেকে রইল শূন্যতার প্রতিধ্বনি। কেটে গেল 2টা বছর। জাঙ্কুক একা বসে আছে কেবিনে, হাতে ধরা সেই চিঠি, তের দেওয়া। এটা না হলেও দিনে 10 বারের বেশি পড়া হয়ে যায় তার। প্রতিটি শব্দ, প্রতিটি দাগ মনে হয় তার হৃদয়ে খোদাই হয়ে গেছে। নিজের এই দুর্বলতা ভেবে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে জাঙ্কুকের। দুপুর 1টা বাজতে না বাজতেই জাঙ্কুক গ্রামে প্রবেশ করলো। 10টা চকচকে গাড়ির সারি, আর সবার মাঝখানে জাঙ্কুকের নিজের গাড়ি, যার পেছনে দাঁড়িয়ে আছে কড়া চেহারার বডিগার্ডরা। জাঙ্কুক আজ এসেছে বিশেষ কাজে গ্রামে। শহরে তাদের কাপড়ের ব্যবসা জমজমাট, কিন্তু তিনি জানেন গ্রামের হাতে করা কাপড়ে আলাদা প্রাণ আছে। গাড়ি থামলো গ্রামের এক প্রান্তে। সবকিছু দেখে নেওয়ার পর বিশ্রামের ব্যবস্থা হলো। গ্রামের মাঝখানে সেই পুরনো বিশাল বটগাছের নিচে সবাই তখন যার যার মতো বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ করে জাঙ্কুকের দৃষ্টি আটকে গেল দূরে। মুহূর্তের মধ্যে বুকের ভেতর কেমন যেন ধাক্কা খেলো। এই গ্রামের ধুলো মাখা পথে একেবারে সাধারণ সেলোয়ার কামিজ পরে হাসছে তে, অথচ তার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে। জাঙ্কুকের হাত কেঁপে উঠলো। খুব ইচ্ছে করলো দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে নিতে, কিন্তু তে হয়তো অপ্রস্তুত হয়ে যাবে। তাই গভীর শ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করলো। জাঙ্কুক শক্ত গলায় বলল, 1 ঘন্টার মধ্যে আমি আমার তেকে চাই। কিভাবে আনবি সেটা তোর ব্যাপার সবিন। জাঙ্কুক যে গ্রামে আসবে সেটা তে বা ওর পরিবার কেউ জানতো না। তাহলে হয়তো ভুলেও জাঙ্কুকের সামনে পড়তো না। প্রায় 1 ঘন্টা পর সবিন তেকে নিয়ে আসলো, কিন্তু অজ্ঞান করে, কারণ সে জানে তে সজ্ঞানে কখনই জাঙ্কুকের সাথে দেখা করতে আসবে না। তের জ্ঞান ফিরতেই চোখ পড়লো সামনে বসা মানুষটির উপর। জাঙ্কুক, তে ফিস ফিস করে উঠলো। সে দ্রুত উঠে বসলো। প্রথমে ভাবলো হয়তো স্বপ্ন দেখছে। যখনই বুঝতে পারলো এটা স্বপ্ন নয়, তে খাট থেকে নামতে উদ্যত হতেই জাঙ্কুক হাত বাড়িয়ে তের কবজি চেপে ধরলো। জাঙ্কুক গলায় এক রাশ অনুনয় নিয়ে বলল, প্লিজ তে, আমার কথা একবার শোনো, তারপর তুমি চাইলে চলে যেও। আমাকে অন্তত একবার ক্ষমা চাইতে দাও। আমার মতো মেয়ের কাছে আপনার মান সম্মান থাকবে নাকি? আই এম সরি তে, আমি আসলেই বুঝতে পারিনি। আমি কিছু না জেনে কাজটা করেছিলাম। তে তিক্ত হাসি দিয়ে উত্তর দিল, হ্যাঁ, আমি তো গরিব ঘরের মেয়ে, তাই যা ইচ্ছে তাই করতে পারেন আমার সাথে। যাই হোক, আমি এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না। জাঙ্কুকের হাত থেকে নিজের কবজে ছাড়িয়ে দাঁড়িয়ে উঠল তে, কিন্তু সে হাঁটতে শুরু করতেই জাঙ্কুক হঠাৎ সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লো। তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে আর মুখ ডুবিয়ে দেয় তের উদরে। তে চমকে উঠলো। প্রথমে স্থির, তারপর প্রাণপণ চেষ্টা করলো নিজেকে মুক্ত করার, কিন্তু তার প্রতিরোধ ব্যর্থ হলো। কি নাটক শুরু করেছেন? আপনি তো আমাকে বিয়ে করেছিলেন খুনি ভেবে। এখন যখন প্রমাণ হয়েছে আমি খুনি নয়, তখন কেন এসেছেন আমার কাছে মারতে, আমার গায়ে হাত তুলতে? আচ্ছা, একটা কাজ করুন, আমাকে মেরেই ফেলুন, তাহলে যদি আপনার শান্তি হয়। জাঙ্কুকের হাত এখনো তের উদরে, কিন্তু তার আঙুলে একরকম কাঁপুনি, যেন এই মুহূর্তে সে কিছু হারাতে চলেছে যা আর কখনো ফেরত আসবে না। তে আরো কিছু বলতে যেও পারল না, কারণ জাঙ্কুকের বাহু এখনো তের উদরে জড়িয়ে আছে। জাঙ্কুক ধীরে ধীরে মুখ তুলল। চোখে লালচে আভা, যেন দীর্ঘদিনের নির্দাক্ষিণ্যতা আর অশ্রু জমে আছে ভিতরে। তে, আমি সত্যি কখনো ভাবিনি এরকম কিছু হবে। আমি ভাবিনি লিজা আমার সাথে, নিজের বোনের সাথে এরকম কিছু করবে। আমি ওদের প্রাপ্য শাস্তি দিয়েছি তে। জাঙ্কুকের কণ্ঠে গলা ফেটে যাওয়া অনুশোচনা। হাতের বাঁধন আরো শক্ত হলো, যেন তে যদি এখন সরে যায় তবে সে চিরতরে হারিয়ে যাবে। তুমি আমাকে একটা সুযোগ দাও তে, আমি কথা দিচ্ছি আর কখনো এরকম কিছু করব না। আমার উপর দয়া করো প্লিজ, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। জাঙ্কুকের চোখ এখন সরাসরি তের চোখের গভীরে। সেখানে কোনো অহংকার নেই, নেই সেই জীবন জাঙ্কুকের চেহারা, বরং এক অসহায় মানুষ যে নিজের ভাঙা বিশ্বাসের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ক্ষমা চাইছে। এইবার আমাকে ক্ষমা করতে, আমি আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। যা বলবে মাথা পেতে নেব, তোমার সব কথা শুনবো। তে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার বুকের ভেতর ঢেউয়ের মতো রাগ, অভিমান আর অদ্ভুত এক দমবন্ধ অনুভূতি ওঠানামা করছে। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, আপনি ভালো থাকুন আর আমাকেও ভালো থাকতে দিন। আমি আর এসব কিছু সহ্য করতে পারবো না। অনেক হয়েছে সংসার খেলা, আমি আর পারবো না। জাঙ্কুক চুপচাপ তার হাত ছেড়ে দিল। দাঁড়িয়ে গেল সে, চোখ লাল হয়ে আছে।
কাপা কণ্ঠে বলল, আমি জানি না আমি তোমাকে ভালোবাসি কিনা, কিন্তু তুমি আমার হঠাৎ আসক্তি। তোমাকে ছাড়া আমার বাঁচা অসম্ভব। তাই তুমি যাই বলো না কেন, তোমাকে আমার সঙ্গেই যেতে হবে। ও এখন প্রয়োজন হয়েছে তাই ফিরিয়ে নেবেন আমাকে? আপনাকে আমি কি বিশ্বাস করব? হ্যাঁ, চাই না আপনাকে আমার জীবনে। শুনতে পেয়েছেন? আই হেট ইউ মিস্টার জিওন জাংকুক। এই বলে তে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। জাংকুক দরজার পাশে দাঁড়িয়ে অসহায় চোখে তের প্রস্থান দেখলো। তারপর ধপ করে মেঝেতে বসে পড়লো। বুক কাঁপতে লাগলো কান্নার ভারে। আই নিড ইউ তে, আমি তোমাকে চাইতে পাখি। সেদিন রাতটা যেন আকাশের সব কান্না মিশে নেমেছিল মাটিতে। প্রবল বর্ষণে চারপাশ অন্ধকারে ভিজে একাকার। গেটের ধারে দাঁড়িয়ে জাংকুক একবার দুবার নয় অগণিতবার ডেকেছিল তেকে। ভিজে চুল চোখে লেগে গেছে, ঠোঁট কাঁপছে শীতে আর অনুশোচনায়। ভেতরে স্লান আলোয় বসে তে সবে শুনছিল প্রতিটি ডাক, প্রতিটি নিঃশ্বাসের ভাঙন। তবুও তার মন যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। এভাবে প্রায় 2 ঘন্টা কেটে গেল। ঠান্ডা পানিতে ভিজে জাংকুকের ঠোঁট নীলচে হয়ে এলো। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। অবশেষে জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছালে সবিন আর সহ্য করতে পারলো না। জোর করে তাকে তুলে নিয়ে গেল। বন্ধ দরজার আড়ে তে বের হলো না একবারও। হয়তো সে ভেবেছিল জাংকুক আগে চলে গেছে। পরদিন সকালবেলা তে ঘর থেকে বেরোতেই সবিনকে দেখতে পেল। তারপর সবিন সবটা খুলে বলল তেকে। তে আর নিজেকে ধরে রাখতে না পেরে জাংকুককে দেখতে চলে গেল। জাংকুক বিছানায় শুয়ে আছে, সারা শরীর কম্বলের ভেতর গুটিয়ে। তীব্র ঠান্ডা প্রচন্ডভাবে কাঁপছে। তার মুখ ফ্যাকাশে, চোখ আধ খোলা। তে ধীরে ধীরে গিয়ে বসলো। কি ঢং শুরু করেছে? জ্বর আসছে, তা ঔষধ খাচ্ছে না কেন? জাংকুক ধীর গতিতে চোখ তুলে একবার তের দিকে তাকালো। তারপর আবার চোখ বুজে নিয়ে যেন গলা ভরা কষ্টে বলল, আমি মরে গেলেও তো কারো কিছু আসে যায় না। তাহলে আমি খাই বা না খাই তাতে তোমার কি তে পাখি? এই শব্দ দুটি বহুদিন পর তার কানে এলো। বুকের ভেতর এক অজানা ভালো লাগা দোলা দিল। মনে মনে ভাবলো, এই ডাকটা শুধু আপনার মুখেই মানায়। তবে মুখে কঠিন সুর এনে বলল, এত মরার শখ থাকলে গ্রাম ছেড়ে বাইরে গিয়ে মরুন। আমার এসব নাটক সহ্য হয় না। আপনি যদি ঔষধ না খান তাহলে আমি কিন্তু চলে যাব। শব্দের ভিতরে থাকা হুমকি জাংকুক যেন শুনিয়ে ফেললো। ধীর গতিতে উঠে বসলো সে। ভদ্র ছেলের মতো উঠে ঔষধটা খেয়ে নিল। তে শুধু জাংকুককে দেখলো আর মনে মনে হাসলো। অদ্ভুতভাবে ভালো লাগা কাজ করছে তার মনে। ওইভাবে বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে ঠিক কি প্রমাণ করতে চাইছিলেন? জাংকুকের দৃষ্টি নেমে এলো মেঝেতে। জাংকুক যেন ধীরে ধীরে আরো চুপচাপ হয়ে যাচ্ছে। তে উঠে দাঁড়াতেই অপ্রত্যাশিতভাবে জাংকুক হাত বাড়িয়ে তার ওনার আঁচল শক্ত করে ধরে ফেললো। কি হচ্ছে জাংকুক? তে প্লিজ, এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি আর কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি সত্যিই বদলাতে চাই। কথাগুলো এমনভাবে বেরোলো যেন দীর্ঘদিনের জমে থাকা অনুশোচনা অবশেষে ভেঙে বেরিয়ে এসেছে। তীর বুকের ভেতর হঠাৎ এক ঝাঁক অনুভূতি নেমে এলো। হয়তো রাগ, হয়তো মায়া, হয়তো দুটোই। তার ভীষণ ইচ্ছে করলো বলে ফেলতে, আপনার প্রতি আমার কোনো রাগ নেই। জাংকুকের হাত এখনো আঁচলের উপর, তবে সেই শক্ত গ্রিপে আর কোনো জোর নেই। শুধু একরাশ অনুনয়, একরাশ ভয়। তে অনুভব করলো অদ্ভুতভাবে জাংকুককে এভাবে দেখা তার ভালো লাগছে। কেন ভালো লাগছে সে জানে না, বুঝতেও চায় না। কিন্তু বুকের ভেতর কেমন যেন নরম এক ঢেউ খেললো। আপনার আর আমার ডিভোর্স হয়ে গেছে জাংকুক। তুমি সাইন করেছো তে পাখি, আমি করিনি। কথাটা শুনে তে থমকে গেল। ডিভোর্সটা আসলে হয়নি। নিজের অজান্তে মনটা একটু খুশি হয়ে উঠল, যদিও মুখে সেই আনন্দের চিহ্ন নেই। হঠাৎই জাংকুক হাত বাড়িয়ে তেকে কাছে টেনে নিল। চোখের পলক ফেলার আগেই সে জাংকুকের বুকে এসে ঠেকলো। বিস্ময়ে তের শ্বাস আটকে গেল। জাংকুকের গরম নিঃশ্বাস তের ঘাড়ে এসে লাগছে, আর তাতে তের শরীর জুড়ে শিহরণ বয়ে যাচ্ছে। জাংকুকের কপাল তের কাঁধে ঠেকলো। আমি তোমাকে জড়িয়ে ধরলে ভালো হয়ে যাব। এসব ঔষধ দিয়ে আমার কিচ্ছু হবে না। কথাগুলো যেন একেবারে বাচ্চাদের মতো, কোনো যুক্তি নেই, শুধু অদ্ভুত এক সরল বিশ্বাস। তের হাসি পেল, কিন্তু মুখের ভাব শক্ত রাখলো, কিছুই বলল না। সে উষ্ণ অলিঙ্গনের ভিতরে স্থির হয়ে রইল। কিছুক্ষণ পর জাংকুকের শরীরের ভারী শ্বাস ধীরে ধীরে থিতিয়ে এলো। ঘুম এসে গেছে তার চোখে। তে তাকিয়ে দেখলো ঘুমন্ত মুখে এক অদ্ভুত শান্তি, যেন সমস্ত কষ্ট আর অভিমান মিলে মিশে গলে গেছে। নিঃশব্দেতে ফিসফিস করে বলল, এভাবে যদি আগে ভালোবাসতেন তাহলে কি আমাদের এই বিচ্ছেদ হতো? প্রায় 3 ঘন্টা পর ধীরে ধীরে ঘুম ভাঙলো জাংকুকের। চোখ খুলতেই দেখলো তে ওর বুকের ভেতর গুটিসুটি হয়ে শুয়ে আছে। আস্তে করে হাত বাড়িয়ে তের কপালের চুল সরিয়ে দিয়ে ফিসফিস করে বলল, আমার তে পাখি, আমি তোমাকে হারাতে চাই না। অনেক দূরে ছিলে এতদিন, এখন তোমাকে নিজের ভালোবাসার বাঁধনে বেঁধে রাখবো। কথাটা শেষ করে সে ঝুঁকে
তের ললাটে এক গভীর চুমু এঁকে দিল। সেই স্পর্শেতে পিটপিট করে চোখ খুলল। এই পলকের জন্য জাঙ্কুকের চোখের ভেতর ডুবে গেল। মুহূর্তে সে আতকে উঠল। এতটা কাছে জাঙ্কুককে পেয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু তার হলো না। জাঙ্কুক আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ছাড়ুন আমাকে, বিরক্ত গলায় বলল তে। না, আমার বউ যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আমি জড়িয়ে ধরে রাখবো, তাতে তোমার কি? কথাগুলো বলতে বলতে তের গোলাপ রাঙা অধরে নিজের অধর ডুবালো সন্তপর্ণে জাঙ্কুক। ঘটনার আসামিকতায় শিউরে উঠল তে। কোনো বাধা দিল না, প্রথমে কোনো প্রতিক্রিয়া না দেখালো, পরক্ষণে সেও জাঙ্কুকের সাথে তাল মেলাতে শুরু করলো। তার অনুভূতিরা যেন কোনোভাবেই আর বাদ মানছে না। তের সম্মতিতে জাঙ্কুকের ঠোঁটের কোণে সন্তুষ্টির হাসি ফুটল। সে তের কানে ফিসফিস করে বলল, আমি অনেক তৃষ্ণার্ত তে। এতদিনের জমানো ভালোবাসাগুলোকে আর নিজের মধ্যে আটকে রাখতে পারছি না। তের ধুকবুকানি আরো বাড়তে শুরু করলো। নিজেকে আর ধরে রাখতে না পেরে জাঙ্কুককে জড়িয়ে ধরলো নিজের সাথে। এভাবেই কিছুক্ষণ একে অপরের সান্নিধ্য উপভোগ করলো। হঠাৎই ঘাড়ের উপর রুক্ষ অধরের অপ্রতিরোধ্য বিচরণ অনুভূত হতেই অজানা আড়ষ্টতায় ঝিমঝিম করে উঠল সর্বাঙ্গ তের। অস্পষ্ট সুরে বলে উঠল, প্লিজ জাঙ্কুক, থামুন। কিন্তু জান, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তো অন্য কিছু ইশারা করছে। আমার স্পর্শ ছাড়া তারাও যেন কেমন এতদিন মিটিয়েছিল। আজ হয়তো তারা পুনরায় জীবিত হয়ে উঠবে। জাঙ্কুকের হাত ধীরে ধীরে তের জামার ভিতরে গিয়ে স্পর্শ করলো তের উদর। হঠাৎ এই স্পর্শে তের পুরো শরীর জমে গেল, নিঃশ্বাস যেন আটকে এলো। জাঙ্কুকের গভীর থেকে গভীরতর স্পর্শে গটিয়ে গিয়ে ধীরে ধীরে লজ্জায় আড়ষ্ট হলো তের মুখ, যা দৃশ্যমান হলো জাঙ্কুকের চোখে। জাঙ্কুক আবারও তের ঠোঁটের উপর দখলদারি করে নিল। লজ্জায় দেশে হারাতে কুকড়ে গেল এক প্রকার। মিষ্টি যাতনায় বিপর্যস্ত হয়ে এক লহমায় জাঙ্কুকের চুল আঁকড়ে ধরল। জাঙ্কুক তার ভালোবাসার স্পর্শ তের সারা শরীরে এঁকে দিল, ভালোবাসায় ভরিয়ে দিল তের শরীরের প্রত্যেকটা ভাঁজ। তেও জাঙ্কুকের পাগল করা স্পর্শে মাতাল হয়ে গেল, নিজেকে সমর্পণ করে দিল নিজের স্বামীর হাতে। জাঙ্কুকও সায় পেয়ে ডুবে গেল তার স্ত্রীর মাঝে। আর এই গল্পের সমাপ্তি আমি এখানেই করছি।